আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছি মোহাম্মদ সালাউদ্দিন। আমি আছি জার্মানিতে। জার্মানিতে পড়াশোনার পাশাপাশি আমি এক জার্মান শিখা, তারপর ফুল টাইম জবে ঢোকা এবং এখন জার্মানি স্কুলটা চালানো হচ্ছে আর কি আমার। তো আজকের যে ডেমো ক্লাসটা, এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের জার্মান স্কুল বাংলা সম্পর্কে অবগত করা এবং আমাদের নতুন যে A2 ব্যাচটা শুরু হতে যাচ্ছে ওই ব্যাচটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলা। কোর্স কাঠামোটা কি রকম হবে, আমাদের কোর্স ম্যাটেরিয়াল গুলা কি রকম হবে, ক্লাস কতদিন চলবে, কিভাবে আমরা ক্লাসগুলা করাবো, আমাদের কোর্সের আউটলাইন কি, এবং সর্বশেষে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনারা আজকে যার জন্য আসছেন, আমাদের ডেমো ক্লাসটাতে আমরা 3টা লেসন পড়ানোর চেষ্টা করব সময় যতটুকু অ্যালাউ করে। তো আপনাদেরকে দেখানো যে আমাদের পড়ানোর স্টাইলটা কি রকম, বা আপনারা ওইটা যেটা জানতে আসছেন ওইটা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তারপর আমি শুরু করছি। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা জি যায়। দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। তো আমাদের আলোচ্য সূচির প্রথমে আছে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি, আমার নিজের সম্পর্কে, আমাদের স্কুল সম্পর্কে একটু বিস্তারিত বলবো। তারপর আমরা কোর্সের যে প্যাটার্নটা, কোর্স কাঠামোটা ওইটা নিয়ে ডিসকাস করব। দেন আমাদের মেইন টপিক হচ্ছে আজকে লাইভ ক্লাসটা করানো। আমরা চেষ্টা করব 2-3টা লেসন, ছোট লেসনগুলো আমরা শুরু করে একটু পড়ানোর স্টাইলটা বা আমাদের কোর্সের ম্যাটেরিয়ালগুলো একটু দেখাই দেওয়া, বোঝাই দেওয়া সেটা। দেন আমাদের সাথে আপনাদের পথ চলাটা কিরকম হবে, বা আমাদের স্কুলে ভর্তি হলে দেন আমাদের থেকে কি কি সার্ভিস পাবেন, বা ভবিষ্যতে কতটুকু হেল্প পাবেন, ইনফরমেশন পাবেন আপনাদের টার্গেট অ্যাচিভ করার জন্য, ওগুলো নিয়ে একটু কথা বলবো। এবং সবার শেষে আমাদের ছোট একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে। আমরা সেশনটা 1 থেকে 1.5 ঘন্টার মতো হবে আজকে। তো আপনারা যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে চ্যাটে লিখতে পারেন বা লাস্ট পর্যন্ত ওয়েট করতে পারেন। আর এর মাঝখান দিয়ে যে টপিক আছে ওই টপিকে সম্পর্কিত প্রশ্ন করলে ভালো হয়। টপিকের বাইরে প্রশ্ন করলে লাস্ট পর্যন্ত ওয়েট করবেন কাইন্ডলি, তাহলে আমাদের ক্লাসটা ইন্টারাপ্ট হবে না। তো ফার্স্টে আমার সম্পর্কে বলি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি সিমেন্স হেলদিনার্স এজিতে। সিমেন্স হেলদিনার্স হচ্ছে সিমেন্সের যে মেডিকেল সেকশনটা, মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং যে সেকশনটা, ওইটা আপনারা হয়তো জানে থাকবেন বা চিনবেন। তো আমি ফার্স্টে আমার পোর্টফোলিওটা একটু ডিসক্রাইব করি। আমি ব্যাচেলর করছি হচ্ছে নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। 2018 সালে আমার পড়াশোনা শেষ হয়। তারপর ঢাকায় আমি জব করছি কিছুদিন এপিএম গ্লোবাল লজিস্টিক্স লিমিটেডে। আপনারা হয়তো মার্স বলে এটাকে চিনবেন, মার্সের প্যারেন্ট কোম্পানি, যেটা ডেনমার্ক বেসড কোম্পানি। ওইখানে আমি অনেকদিন জব করার পর দেন জার্মানিতে যখন মাস্টার্সের অফার পেয়ে গেছি, তখন জার্মানিতে আসছি 2019 সালে। 20 সাল থেকে আমি, 20-এর শুরু থেকে আমি হকশুলে রাইনবালে পড়াশোনা শুরু করছিলাম। এই হচ্ছে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স নিয়ে। তো পড়াশোনার পাশাপাশি আমি আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও জব করছি কিছুদিন ডুসেলডর্ফে জার্মানিতে, সিজিন জার্মানি গেম্বিয়া নামের একটা কোম্পানিতে। দেন পড়াশোনা শেষ করার পর আমি এখন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে সিমেন্সের এলাঙ্গেন যে হেডকোয়ার্টার আছে ওইখানে জব করতেছি অনেক দিন ধরে। তো এই হচ্ছে আমার কেরিয়ার। আমার ভাষার স্কিল হচ্ছে বাংলা তো আমার নেটিভ ভাষা, ইংরেজিতে C1 লেভেল, আর ডয়েচ হচ্ছে B2 সার্টিফাইড। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে যারা ইনস্ট্রাক্টর আছে আমাদের জার্মান স্কুল বাংলা, তাদের সার্টিফিকেশনটা বা কতটুক ভাষা স্কিল আছে ওনাদের। তো আমি হচ্ছে মূলত আমি পড়াচ্ছি জার্মান স্কুল বাংলায় আপাতত। আমার একটা কলিগ আছে, তো ও আমাকে হেল্প করে বা করবে ভবিষ্যতে। আর আপাতত আমি ক্লাসগুলো করাচ্ছি। তো আমি B2 সার্টিফাইড। আপনারা অনেকে জানতে চান বা অনেকে ভর্তি হওয়ার সময় আগে দেখতে চান আমাদের সার্টিফিকেশনটা। তো ওইটা আসলে দেখাই, ভর্তি করাই না কাউকে। এটা নিয়ে অনেক কথাও হয় মাঝে মধ্যে, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। তো এই জন্য আমি আগে থেকে বলে রাখি যে আমাদের সার্টিফিকেশন দেখিয়ে আমরা স্টুডেন্ট ভর্তি করে না, বাট ক্লাসে যখন আসবেন তো অবশ্যই সার্টিফিকেশন দেখানো হবে। আমাদের আগের পুরান স্টুডেন্ট আছে এখানে কয়েকজন, আপনারা দেখছেন আমার সার্টিফিকেটটা, B2 সার্টিফিকেশন। জি ভাই আপনার দেখছি। ওই যে আপু আছেন, হেলাল ভাই আছেন, তো অনেকে আছেন। তো ক্লাসে আমরা স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেখাই। আমার কারণ হচ্ছে এই সার্টিফিকেট দেখিয়ে টিচারের দেন স্টুডেন্ট ভর্তি করা এটা সম্মানজনক না, এজন্য সার্টিফিকেশন আগে থেকে দেখানো হয় না। বাট যারা ভর্তি হবেন অবশ্যই দেখানো হবে ইনশাল্লাহ। তো আমি B2 সার্টিফাইড। আমি আপনাদের B1 পর্যন্ত ক্লাস নিব, A1 A2 B1। আর B2 যদি কেউ করতে চান তাহলে আমাদের কলিগ আছে C1 সার্টিফাইড, সে করাবে ইনশাল্লাহ। আর আশা করি এরকম B1
খুব কম মানুষই আছেন B1 করতে আগ্রহী, কারণ হচ্ছে হাউস বিল্ডিং এ আমাদের A2 আর সর্বোচ্চ B1 পর্যন্ত লাগে হচ্ছে এম্বাসির জন্য। আর যেগুলার মেডিকেল রিলেটেড যেই জবগুলা, যেমন মেডিকেল স্পেশালিস্ট, নার্সিং স্পেশালিস্ট, ওইগুলা ফ্ল্যাগে ফ্লাকমান যে বা এগুলা যে বলে, তো ওইটার জন্য কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে B2। শুধুমাত্র ওই জবটা ছাড়া বাকি সবগুলাতে আপনি A2 বা B1 দিয়েও কভার করতে পারবেন, ডিপেন্ড করে আপনার স্পিকিং স্কিল কতটুক। আপনি যেহেতু হাউস বিল্ডিং গুলা পাওয়ার আগে আপনাদের ইন্টারভিউ ফেস করতে হবে, এবং ওই ইন্টারভিউতে ফ্লুয়েন্টলি কথা বলতে তো হবেই, কারণ ইন্টারভিউতে ভালো করতে চাইলে বা কোম্পানির যে যারা আপনাকে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউয়ার, তাদেরকে মোটিভেটেড করতে হলে অবশ্যই আপনার সব মোটিভেশনটা খুব ক্লিয়ারলি তাদেরকে ডিসক্রাইব করতে হবে। তো সেজন্য যতটুক ভাষা লাগে ততটুক শিখতে হবে, এবং ওইটা আমরা রিকমেন্ড করি হচ্ছে B1 পর্যন্ত, কারণ B1 হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের ফার্স্ট লেভেলটা। A1 আর A2 হচ্ছে আমাদের একদম বেসিক লেভেলটা। যে কোনো একটা ভাষারই দেখবেন 6টা লেভেল থাকে। A1 A2 হচ্ছে বিগিনার লেভেলটা, B1 আর B2 হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলটা, আর C1 আর C2 হচ্ছে এক্সপার্ট লেভেলটা। তো আমরা বা সচরাচর যতটুক বাংলা বলি, যারা ইউনিভার্সিটি পড়াশোনা করে বাংলা যতটুক বলি আমরা, বাংলাটা কিন্তু প্রায় B2 লেভেল থাকে, অনেকের B2 থেকে কম থাকে। আমরা যতটুক বাংলা বলি, কারণ যারা পড়াশোনা করে না তারা স্পিকিং বা লিসেনিং স্কিল বেশি থাকে, কিন্তু রাইটিং বা রিডিংটা ভালো থাকে না। তো ওইটা আমাদের B1 থেকে B2-র ভিতরেই থাকে। আর C1 C2 একদম এক্সপার্ট লেভেল, ওই লেভেলে আমরা বাংলাও জানি না। আমরা এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় বা আমাকেও যদি জিজ্ঞেস করেন যে আমি বাংলা কতটুক পারি, তাহলে আমি বলবো না যে আমি C1 পারি বা এরকম, কারণ হচ্ছে বাংলা গ্রামার সব ভুলে গেছি, বা ওইরকম এগুলা ছোট ক্লাসে যা পড়ছি সবই ভুলে গেছি। তো B1 B2 খুব ভালো একটা লেভেল। আপনি অ্যাটলিস্ট যদি B1 পর্যন্ত পড়েন তাহলে একদম ফ্লুয়েন্ট জার্মান ভাষায় কথা বলতে পারবেন, এটা এক্সপেক্ট করা যায়। এজন্য আমাদের রিকমেন্ডেশনটা হচ্ছে যারা হাউস বিল্ডিং এ বা জবে অ্যাপ্লাই করবেন, অনেকে আছেন জব অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করেন, অনেকে জব ভিসায় অ্যাপ্লাই করতে চান, তো তাদের ক্ষেত্রেও জব পাইতে গেলে জার্মানিতে বা হাউস বিল্ডিং পাইতে গেলে, হাউস বিল্ডিং এর পরে ফুল টাইম একটা জব পাইতে গেলে আপনাদের ফ্লুয়েন্ট জার্মান লাগবে, আর ওইটা অ্যাটলিস্ট B1 হলে ভালো হয়। কিন্তু এম্বাসির হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্ট হচ্ছে নর্মাল হাউস বিল্ডিং গুলাতে A2 আর মেডিকেলের জন্য B1। তো ডিপেন্ড করে আপনার কতটুকু লাগবে, এটা এখন হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করার সময় কতটুকু লাগবে এটা ডিসাইড করবে কোম্পানি, আর হাউস বিল্ডিং হয়ে যাওয়ার পর এম্বাসির জন্য A2 আর B1 লাগবে। B1 লাগবে জাস্ট মেডিকেল গুলার জন্য, আর A2 হচ্ছে আমাদের অন্য হাউস বিল্ডিং গুলার জন্য। তো আপনাদের B1 পর্যন্ত ইনশাল্লাহ আমাকে পাবেন, আমি পড়াবো। আমাদের সাথে অনেকে স্টুডেন্ট আছেন আগে, আপনারাও জানেন, আর ভবিষ্যতে যারা আসবেন তারা আমার কাছে এই ক্লাসগুলা করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের কোর্সটা হচ্ছে 1.5 মাসের ইন্টেন্সিভ কোর্স। এখন 1.5 মাস, অনেকে বলে যে এত অল্প সময় কিভাবে একটা কোর্স শেষ হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টদের উপস্থিতি বা রেগুলারিটির উপর। 1.5 মাসে কোর্স শেষ হয়ে যাবে। কোর্সের যে সিলেবাস আছে, সিলেবাসটা আমরা আজকে দেখাই দিব। সিলেবাসও শেষ হবে। গুতে ইনস্টিটিউটে A2-র যে সিলেবাস বা ওদের পরীক্ষার জন্য আপনাদের যতটুকু শিখা লাগবে, পড়া লাগবে, ওই সবটুকু সিলেবাসই আমাদের শেষ হবে। তো আপনারা যারা জানেন ইন্টেন্সিভ কোর্সগুলা কিরকম হয়, তারা হয়তো বুঝতে পারবেন যে ইন্টেন্সিভ কোর্সগুলাতে আমরা সেম সিলেবাসটাই একটু দ্রুত শেষ করি। দ্রুত বলতে হচ্ছে এখানে একদম স্লো গতিতে বা একদম বিস্তারিত ডিসক্রাইব না করে যতটুক এনাফ দরকার ওটুক বোঝানো হয়, এক্সারসাইজ করানো হয়, দেন বাকিটুকু হোমওয়ার্ক থাকে। তো এক্সাম্পল সহ ক্লাসে সবকিছুই পড়ানো হবে, আর বাকি এক্সট্রা জিনিসগুলা যেগুলো স্টুডেন্ট নিজে করলেও পারবে ওইগুলা ক্লাসে না করিয়ে হোমওয়ার্ক দেওয়া। এইটাই হচ্ছে ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ কোর্সের পার্থক্য। এক্সটেন্সিভ কোর্সগুলা দেখা যায় 3 মাস 4 মাস করে নেয়, ওইখানে সবকিছু ক্লাসে শেষ করে দেওয়া হয় বা দেওয়া যায়, কারণ সময় বেশি। তো যারা রেগুলার স্টুডেন্ট, যারা ক্লাসে থাকবেন, ওই বাকি এক্সটেন্সিভ কোর্সের কোনো দরকার হয় না। কারণ হচ্ছে একটা জিনিস আপনি বুঝে গেলে ওইটা বাসায় করতে তখন নিজে করতে তো কোনো সমস্যা নাই। তো সেই কারণে আপনি যদি সময় বেশি ইউজ করতে চান বা ওই যা এক্সটেন্সিভ কোর্সগুলোর পেমেন্টও বেশি হয়, তো এক্সট্রা সময় দেওয়াটা বা এক্সট্রা পেমেন্ট করাটা ওটা যৌক্তিক না আমার মতে। এজন্য আমাদের প্রত্যেকটা কোর্স ইন্টেন্সিভ করা, যে আপনার সিলেবাসটা খুব ভালোভাবে শেষ হয়ে গেল, বাকিটুকু আপনি বাসায় নিজে নিজে বাকিটা করে ফেলতে পারবেন, যেহেতু ফুল ডাইরেকশনটা আপনারা পেয়ে যাবেন। দেন আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে হচ্ছে ইন্টেন্সিভ কোর্সগুলোতে যে দ্রুত গতিতে আমরা পড়াই, দ্রুত বলতে আপনারা ক্লাসে আসলে বুঝবেন, বা আমাদের অনেকগুলা ডেমো ক্লাস দেওয়া আছে আপলোড করা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব পেজে, চ্যানেলে। তো আপনারা ওগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা দ্রুত বলতে এত দ্রুত না, একদম মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পেজে আমরা সামনে আগাই। যারা আমাদের পুরান স্টুডেন্ট আছেন তারা বলতে পারবেন।
তো ওইটা পড়ার পর দেন আপনি বাসায় রেগুলারলি পড়াশোনা করলে 1.5 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পড়াশোনা করলে এনাফ। আর অনেকে আছেন চাকরিজীবী, আমাদের প্রায় 60-70% স্টুডেন্টই চাকরিজীবী থাকেন রাতে, এর জন্য এটা ক্লাসগুলো সব বাংলাদেশি টাইমে রাতে নেওয়া। তো যারা রেগুলারলি বাসায় সময় দিতে পারবেন না তারা উইকেন্ডে 2 দিন ইউজ করতে পারলে হয়ে যাবে, কারণ আমাদের প্রতিটা ক্লাস লাইভও হবে প্লাস রেকর্ডেডও হবে। তো যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না তারা বা কোনো ক্লাস মিস যাবে, তাহলে ওই রেকর্ডিং গুলা দেখে তারা বাসায়ও পড়ে নিতে পারবেন। সো আশা করি এইটা কোনো সমস্যা হবে না বা সমস্যা হওয়ার কথাও না। আর কোর্স শেষ হওয়ার পরও কোর্সের সবগুলা মেটেরিয়ালস, ভিডিও রেকর্ডিং সবকিছু স্টুডেন্টরা পেয়ে যাবে। সো উনি যদি 1.5 মাসে কমপ্লিট না করতে পারেন, কারণ কেউ যদি রেগুলার পড়ালেখা না করে তাহলে ইন্টেন্সিভ হোক আর এক্সটেন্সিভ হোক, যেই কোর্সই হোক, সে তো কোর্সের সাথে তার সিলেবাসটা শেষ করতে পারবে না, এটাই স্বাভাবিক। সো পরেও কোর্স শেষ হওয়ার পরেও ও কোর্স মেটেরিয়াল গুলা দেখে বা ভিডিও লেকচার গুলা দেখে উনি পরে নিয়ে পড়া কমপ্লিট করার সুযোগ থাকবে। তো এই কারণে আমাদের প্রতিটা কোর্স 1.5 মাসের, A1 A2 1.5 মাসের করা, আর B1 B2 হচ্ছে 2 মাস করে করা। আর ওই হিসাবে আমাদের কোর্স ফি গুলো অন্যদের তুলনায় কম করা, ডিপেন্ড করে কোয়ালিটি প্লাস আপনার মেটেরিয়ালস সবকিছুর উপর ডিপেন্ড করে। তো আপনারা একটু যাচাই করে দেখবেন। আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন করে, প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাসগুলো প্রতিটা হবে 2 ঘন্টা করে, বাংলাদেশ সময় রাত 8টা থেকে 10টা। এটা জাস্ট ইনিশিয়ালি অ্যানাউন্স করলাম। আপনারা যদি চান 8টার জায়গায় 8:30 করা যায়, 9টাও করা যায়। তো যারা ভর্তি হবেন তাদের উপর ডিপেন্ড করে টাইমটা ফ্লেক্সিবল করা। তো 8টা সবচেয়ে প্রথম টাইম আপনারা 8টা থেকে 8:30 করতে পারেন অথবা 9টাও করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনারা যারা ভর্তি হবেন তাদের শিডিউলের উপর। অনেকে চাকরি করেন, অনেকে বাসায় একটু লেট করে ফিরেন। তো সব মিলে যে টাইমটা সুইটেবল হবে ওই টাইমটা নির্ধারণ করা হবে। ক্লাস হবে রবিবার, সোমবার এবং বুধবার, সপ্তাহে 3 দিন। তারপর হচ্ছে আমরা কোর্সটা শেষ হওয়ার পর আমরা পরীক্ষার প্রস্তুতিমূলক 3টা ক্লাস থাকবে। এই 3টা ক্লাসে আমরা যে গুতে ইনস্টিটিউটের যে A2 এক্সাম আছে ওই এক্সাম প্যাটার্নে আমরা টোটাল একটা এক্সাম আমরা ডিসকাস করব, প্রতিটা টপিক, এবং এক্সামটা কি রকম হবে সবটুকু লাইভ আমরা করব, সবাই মিলে ডিসকাস করব এবং প্র্যাকটিস করব। একটা টোটাল মক টেস্ট আমরা ক্লাসে করব এই 3টা ক্লাসে। দেন কোর্সের শেষে 3টা মক টেস্ট থাকবে আপনাদের নলেজ চেক করার জন্য বা আপনাদেরকে এক্সাম রেডি যে প্রিপারেশনটা ওইটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 20 এপ্রিল থেকে এই মাসের। তো 20 এপ্রিল থেকে আমাদের নিয়মিত ক্লাস হবে সপ্তাহে 3 দিন করে। এই হচ্ছে আমাদের কোর্সের প্যাটার্নটা বা স্ট্রাকচারটা। আমার পড়াবো হচ্ছে স্পেকট্রাম রয়েছে A2 থেকে। এখন এখানেও প্রশ্ন আছে অনেকে যে প্রশ্ন করেন যে এতে জার্মান যে গুথ ইনস্টিটিউটে তো নেটসওয়্যার পড়ায়, আমরা কেন স্পেকট্রাম পড়াই বা স্পেকট্রাম পড়লে কি গুথ ইনস্টিটিউটের পরীক্ষাগুলো দেওয়া যাবে কিনা। তো এর আনসার হচ্ছে অবশ্যই দেওয়া যাবে, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টগুলা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এগুলা কোনো একটা বই বা কোনো একটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে না। গুতে ইনস্টিটিউট হচ্ছে জার্মান ভাষা পড়ানোর একটা ইনস্টিটিউট, বাট এবং জার্মান ল্যাঙ্গুয়েজগুলোর টেস্ট। তো এই টেস্টের যে সিলেবাস বা যে টপিক, ওই টপিক আপনি যেখান থেকেই পড়েন ওইখান থেকে আপনি কমপ্লিট করতে পারবেন। আর স্পেকট্রাম ডয়েচ বইগুলা খুব ভালো বই, আমরা যখন পড়াবো বুঝতে পারবেন। নেটসবার্গ থেকেও ভালো বই আমার মতে। তো টপিক আমরা সব সেম থাকবে, সিলেবাসও সেম থাকবে। যারা অলরেডি দুটোটা বই কম্পেয়ার করছেন, আমাদের আগে স্টুডেন্টরা এরকম বলছেও যে নেটসবার্গে যা এখানে তাই আছে, জাস্ট কিছু জিনিস চেঞ্জ বলতে ধরেন আপনি সেম গ্রামারটাই পড়াবে কিন্তু এক্সাম্পল তো ভিন্ন নামে বা ভিন্নভাবে দেওয়া যায়, তাই না? তো এই কারণে বই সেম, সিলেবাসও সেম। সো এটা কোনো সমস্যা না যে নেটসবার্গ থেকে পড়লেন নাকি স্পেকট্রাম থেকে পড়লেন। আর বাংলাদেশে গুতে ইনস্টিটিউটে নেটসবার্গ থেকে পড়ায়, বাট অন্য অনেক দেশে আছে স্পেকট্রাম থেকে পড়ায় গুতে ইনস্টিটিউটে। যেমন জার্মানিতে আমি যখন আসছিলাম ফার্স্টে, আমিও যখন A1 এর কোর্স করছিলাম ইউনিভার্সিটিতে, তখন আমাদেরকেও স্পেকট্রাম ডয়েস থেকে করানো হয়েছে। সো ওই জন্যই আমার স্পেকট্রাম ডয়েসটা থেকে পড়াই আর কি, ভালো লাগে। আর হচ্ছে এখানে খুব ইন্টারেক্টিভ এক্সাম্পল থাকে, ডায়লগ থাকে, অডিও থাকে, রেডিমিটেল গুলা দেওয়া থাকে, পাশাপাশি গ্রামার গুলা ফোকাস করে হাইলাইট করা থাকে এবং কালারফুল একটা সুন্দর বই। এজন্য আমরা নেটসবার্গটা থেকে পড়াই, স্পেকট্রামটা থেকে পড়াই। আমাদের সবগুলা কোর্স মেটেরিয়াল থাকবে হচ্ছে গুগল ড্রাইভে। যারা ভর্তি হবেন তাদেরকে সবাইকে গুগল ড্রাইভে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ওইখান থেকে আপনারা সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, ওইখানে ভিডিওগুলো পেয়ে যাবেন।
আমরা ক্লাস নিব হচ্ছে জুম অ্যাপে, আজকের মতোই সবগুলা ক্লাস হবে জুমে, অনলাইন একদম লাইভ ক্লাস হবে। আর আমাদের কমিউনিকেশন হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে আপনাদেরকে দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। একটা হচ্ছে আমাদের ক্লাসের সব আপডেট থাকবে ওইখানে, আরেকটা হচ্ছে আমাদের এটুর কমিউনিটি গ্রুপ, যেখানে আমরা সবকিছু সময় ডিসকাস করব, কানেক্টেড থাকবো সব স্টুডেন্টদের সাথে। ওইখানে আপনাদের হোমওয়ার্ক গুলা সেন্ড করতে পারবেন আমাকে, ওইখানে ভেরিফাই করে দিব, বা বাকি যত কমিউনিকেশন আমার সাথে ডিরেক্ট ওইখানে করব। আর পার্সোনাল কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে অলওয়েজ আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারেই মেসেজ করলে বা কল করলেই পেয়ে যাবেন। সো যারা ভর্তি হবেন তাদের সাথে আমার রেগুলার কমিউনিকেশনটা ওইভাবেই হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই হচ্ছে আমাদের কমিউনিকেশন। দেন আমি ডেমো ক্লাসটাতে যাওয়ার আগে আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলা বা কোর্স আউটলাইনটা একটু দেখাই দেই। তো আমাদের এটুর যে কোর্সটার যে ফার্স্ট যে 7টা লেসন আছে, আমাদের এই ফার্স্ট 7টা লেসন আমরা রাখছি হচ্ছে A1 কোর্সটা ছিল, এই যে গ্রামারগুলা বা সিলেবাসটা ছিল ওইটাকে একটা ব্রিফলি আমরা রিভাইজ করার জন্য। যেমন আপনার যারা একটু A1 অলরেডি করে আসছেন তারা দেখবেন যে এই জিনিসগুলো সবগুলো A1 এর, যেমন জিস ফার্স্ট এইটাই এখন এটুতে ক্যানেন লেনেন হয়ে গেছে। তো জিস ফার্স্ট আমরা আবার রিভাইজ করব। তারপর হচ্ছে আমরা পেশা নিয়ে কথা বলবো। আমরা যতগুলা মডেল ভার্ব পড়ছিলাম A1 এ, ওই মডেল ভার্বগুলো নিয়ে আবার ডিসক্রাইব করব সংক্ষেপে আর কি, রিভাইজ করার জন্য। দেন পারফেক্ট টেন্স পড়ছিলাম, প্রেজেন্ট টেন্স তো পড়ছিলাম আমরা A1 এ, পারফেক্ট টেন্সটা নিয়েও কথা হয়েছিল, পারফেক্ট টেন্স গুলোর কথা বলবো। দেন একটা সেন্টেন্স স্ট্রাকচার যে জার্স বা সেন্টেন্স স্ট্রাকচার, ওগুলো আমরা দেখছিলাম A1 এ, আমরা হাব জার্স কিভাবে তৈরি করে, কিভাবে ট্রেন্ড বা ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে, মডেল ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে, পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে। এই 4 ধরনের সেন্টেন্স গ্রামার আমরা পড়াইছিলাম A1 এ, ওইগুলা নিয়ে আবার রিভাইজ করব। দেন দুইভাবে প্রশ্ন তৈরি করা যায়, ফ্রাগে জাস্ট ইয়া9 ফ্রাগে করা, ভি ফ্রাগেন করা। তো এই ইয়া9 ফ্রাগেন আর ভি ফ্রাগেনটা এটা আপনাদের এক্সপ্রেশন টেস্টেও আছে, A1 এও ছিল, A2তেও ছিল, ফ্রাগেন উনআনভর্টেন। তো এই কারণে এইটাও আবার রিভাইজ করব। আর সবার শেষে A1 এর যে সিলেবাসটা ওইখানের মধ্যে পাস্ট টেন্স গুলা বা অতীত, যে ফ্যাগাঙ্গেনহাইট অতীত নির্দেশক যে সেন্টেন্স গুলা পারফেক্ট দিয়ে অতীত বলা যায়, আর প্রেটারিটুম বা ডিরেক্ট সিম্পল পাস্ট টেন্স যেটা অতীত সময়ের জন্য যে কথাগুলা বলি আমরা ওইগুলা নিয়ে ডিসকাস করব। তাহলে এইভাবে আমরা পুরা A1 এর যে বেসিক গ্রামারটা ছিল ওইটা টোটালি আমরা প্রথম ক্লাসগুলাতে রিভাইজ করব। তারপর আমরা পড়ব হচ্ছে A2 সিলেবাস গুলা। তো A2 সিলেবাসে আমরা অ্যাডজেক্টিভ পড়াবো। অ্যাডজেক্টিভ বলতে হচ্ছে আমরা যে কম্পারিজন করি, তুলনা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলা পড়বো আমরা। নতুন আরেকটা যে কেস 4 নাম্বার কেস, গেনেটিভ কেসটা আমরা A1 এ নমিনেটিভ, অ্যাকুজেটিভ আর ডাটিভ পড়ছিলাম, A2তে এখন গেনেটিভ কেস আছে, ওইটা পড়বো আমরা। প্রিপোজিশন গুলা পড়বো। প্রিপোজিশন গুলাতে অনেকভাবে প্রিপোজিশন আসে, যেমন অ্যাকুজেটিভ কেসে কিছু স্পেসিফিক প্রিপোজিশন আছে, এগুলো আবার ডাটিভেও কাজ করে, ওইটাকে ব্যাকসেল প্রিপোজিশন বলে। কিছু লোকালে প্রিপোজিশন আছে, ওইগুলো বলবো। দেন আমরা রিলেটিভ জার্স পড়বো 4টা কেসে, রিলেটিভ প্রোনোমেনও পড়বো। আমাদের A2 সিলেবাসটা একটু গ্রামার বেসড হবে, কারণ হচ্ছে A2তে প্রচুর কমপ্লেক্স সেন্টেন্স বা নেভেনজার্স যেটা বলে, আমরা নেভেনজার্স তৈরি করা শিখবো। তো নেভেনজার্স আমরা কনজাংশন বা কনজাংশন যেগুলো বলে ইংরেজিতে, ওই ধরনের কনজাংশন দিয়েও করা যায়, আবার রিলেটিভ প্রোনোমেন দিয়েও করা যায়। তো আমরা রিলেটিভ প্রোনোমেন দিয়ে নেভেনজার্স তৈরি করা শিখাবো বা রিলেটিভ জার্স তৈরি করা শিখাবো। দেন এই যে ডিরেক্ট নেভেনজার্স তৈরি করা শিখাবো। তো নেভেনজার্স হচ্ছে এটুর মেইন ফোকাস, কারণ আমরা যখন একটা কথা বলতে যাই তখন দেখবেন যে একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স আমরা জোড়া লাগে একটা লম্বা সেন্টেন্স তৈরি করে ফেলি। এই যে এখন আমি যে সেন্টেন্সটা বলছি ওইটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স ছিল না, একসাথে অনেকগুলো সেন্টেন্সের সংযোগ ছিল। তো ওই সেন্টেন্সগুলো যদি তৈরি করে ফেলতে পারি এবং ওইগুলো যদি ভালোভাবে বলতে পারি তাহলে কিন্তু আমরা ফ্লুয়েন্টলি জার্মান ভাষায় কথা বলতে পারি। অনেকে দেখবেন A2তে ভালোভাবে শেষ করেও খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি A2 গ্রামারটা কতটুকু প্র্যাকটিস করছেন বা স্পিকিংটা প্র্যাকটিস, যে এক্সপ্রেশনটা। আপনি যদি A2 গ্রামার ভালোভাবে শেষ করে ওইটাই প্র্যাকটিস করেন, দেখবেন যে খুব কন্টিনিউয়াস এবং অনর্গল আপনি রয়েছে কথা বলতে পারবেন। এর কারণ হচ্ছে আমরা প্রচুর নেভেনজার্সে পড়বো A2তে, যেমন দাস দিয়ে কিভাবে নেভেনজার্সে হয়। দেন ওইদিকে আরো আছে অভ্যুল দিয়ে, দেসাল, ট্রটস দেম দিয়ে, তারপর হচ্ছে এই যে ভ্যান দিয়ে, দেন ভ্যারেন্ট, বেফুয়া, এরকম আরো লাস্টে আলসো আছে। মানে আরো অনেকগুলা কনজাংশন দিয়ে আমরা নেভেনজার্সে তৈরি করে কথা বলতে শিখবো, যে বিভিন্ন পরিস্থিতি কিভাবে কথা বলা যায়। তো এগুলা কথা বলে শিখতে পারবো। দেন আমরা পাস্ট টেন্স গুলা, জার্মান ভাষায় টেন্স কিন্তু ইংরেজির মতো না, জার্মান ভাষায় 6টা টেন্স আছে মোটামুটি। তো ওইগুলোর মধ্যে আমরা অতীত নির্দেশক টেন্সগুলা এবং ফুটো আইন্স মাই ফিউচার টেন্সটা, A2 সিলেবাসে যতটুক সময় নিয়ে কথা আছে ওটুক গ্রামারের টেন্সগুলো আমরা নিয়ে কথা বলবো। দেন আরো আছে এই যে মডেল ভার্ব কিছু আছে, তারপর এই যে
প্রেটারিটম জল, এই যে মডাল ভার্বের যে পাস্ট ফর্ম গুলো ওইগুলো নিয়ে কথা বলবো, কনজাংশন গুলো তো আছেই। তারপর এটুর পরীক্ষার যেই প্রেজেন্ট টেস্টের জিনিসগুলা বা শ্রাইবেনের যে জিনিসগুলো ওইগুলো আমরা পড়বো, যেমন টার্মিন নিয়ে কথা বলা, ডাটুম, সানগাবেন মানে তারিখ বা এগুলো নিয়ে কথা বলা, ইনফিনিট করা কিভাবে, রিফ্লেক্সিভ ভার্বেন আছে কিছু, ভার্ব নিয়ে আমাদের ডিটেলস আলোচনা থাকবে। তারপর আমরা কিভাবে আমাদের সিভি তৈরি করতে পারি, এটা আমরা একটা এডিশনাল ক্লাস থাকবে এটার উপরে ফোকাস করে। ওইটা হচ্ছে আপনারা যে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে গেলে ডয়েছে তো সিভিও তৈরি করতে হবে। তো এই সিভি কিভাবে তৈরি করে ওইটা ক্লাসে আমরা একটু দেখবো। লেভেন্স লাউফ বা সিভি বা রিজিউমে যেটা বলেন আপনারা, ওইটা করা শেখাবো। দেন পাসিভ ভয়েস, আমরা অ্যাক্টিভ পাসিভ পড়ি, ইংরেজিতে পড়ছিলাম, হয়তো কারো মনে থাকতে পারে, ওইগুলো নিয়ে কথা বলবো। কনজাংটিভস ওয়াই যেগুলা হয় হুফলিশে যে নম্র ভাবে যে আমরা কথা বলতে শিখি, যেই মডেল ভার্বগুলা ইউজ করে ওগুলা করা শিখবো। কিভাবে চিঠি লিখে চিঠি নিমন্ত্রণ জানায়, কিভাবে এটার আনসার করে ওগুলা শিখবো। কিভাবে কাউকে উইশ করে শিখবো। একটা এসএমএস কিভাবে লিখতে হয় ওগুলা শিখবো। হালফ ফর্মাল ব্রিফ, একটা অর্ধেক ফর্মাল মানে একদম ফর্মাল না, ওই ব্রিফে কিভাবে রিপ্লাই করে, কিভাবে লিখে ওগুলা দেবে, এগুলো সাহেবেন টেস্টে আছে। সাহেবেন টেস্টে আপনারা হয়তো জানবেন যে দুইটা টাইল থাকে, একটা হচ্ছে একটা এসএমএস লিখা আর একটা চিঠি লিখা, তো ওই দুটোটাই আমরা দেখবো। দেন আমরা এক্সপ্রেশন টেস্টের গুলাও শিখবো, এই যে উল্লভ নিয়ে আসছিলেন মানে আপনি আপনার এই ছুটির কিভাবে কাটাইলেন, আপনার নিজের সম্পর্কে কিভাবে কথা বলেন বা কিছু, এগুলো এক্সপ্রেশন টেস্টে আছে। উবা এয়ারে উল্লা 11 মানে আপনার জীবন সম্পর্কে বলো, এখানে 1 থেকে 1.5 মিনিট আপনাদের নিজের সম্পর্কে স্পিকিং করার একটা টপিক দিয়ে দিবে, ওইটা নিয়ে বলতে হবে। তো এইসব কিছু আমরা দেখবো আমাদের টোটাল টুর সিলেবাসে যা আছে গুত ইনস্টিটিউটে, ওই সব কিছুই আমরা দেখবো। তার পাশাপাশি 3টা এক্সাম প্রিপারেটরি ক্লাস থাকবে আর 3টা মক টেস্ট থাকবে লাস্টে। এই হচ্ছে আমাদের কোর্স মেটেরিয়াল। তো ক্লাস মোটামুটি 50টা লেসন থাকবে। আমি আমাদের যে এক্সাম কোর্স মেটেরিয়াল আছে ওইগুলা থেকে আমরা টুর ফুল সিলেবাসটা শেষ করব। তার পাশাপাশি আমরা স্পেকট্রাম ডয়েচ আসওয়াই যে বইটা, আসওয়াই প্লাস এই বইটা আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোর্সের প্যাটার্নটা, স্ট্রাকচারটা। টুকের ভিতরে কোর্সের প্যাটার্ন নিয়ে বা সময় টময় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। ভাই আপনি যে যত বড় সিলেবাস দেখাইলেন, তো এর সিলেবাস তো অনেক বড়, কিন্তু আপনি সময় বললেন মাত্র 1.5 মাস। তো এই 1.5 মাসের মধ্যে কি এত বড় সিলেবাস কমপ্লিট করা কিভাবে সম্ভব ভাই? আর আমরা এবার সিলেবাসটা কতটুকু শিখতে পারবো যদি আপনার সঙ্গে জার্নি শুরু করি দেড় নেভেঞ্জার্সে মাসে যে নেভেঞ্জার্সে মেইন হচ্ছে এটুর যে সিলেবাসটা, ওইটার মধ্যে ম্যাক্সিমাম বাই 40 প্রায় 40 30 40% হচ্ছে নেভেঞ্জার্স আর রিলেটিভস। তো রিলেটিভস বা নেভেঞ্জার্সে একটা কনজাংশন দিয়ে যদি একটা গ্রামারটা দেখাই দেন বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তো এগুলো কারণ হচ্ছে সেম গ্রামারে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি কনজাংশন গুলা ইউজ করবেন। তো লেসন বেশি থাকবে, এই নেভেঞ্জার্সের অনেকগুলা ইয়ে থাকবে, লেসনে থাকবে, বাট ওইটা গ্রামারটা সেম থাকবে, এই জন্য এখানে কিছু জিনিস কমবে। তারপর কিছু আছে বেসিক জিনিস A1 এর মতো, যেমন লেটার গুলা কিভাবে লিখতে হয়, ওগুলো আমরা A1 এও করছিলাম। আপনারা হয়তো A1 এর সাহেবেনও দেখছেন যে ব্রিফ লেখা ছিল। A2 তে এখন জাস্ট একটা এসএমএস অ্যাড হয়েছে, বাট ব্রিফটা কিন্তু সেমই আছে। তো ব্রিফের এখানে ওই A1 থেকে রিভাইজ করা যাবে। তো এখানেও একটু কম বোঝাইলেও হবে, কারণ যারা অলরেডি পরে আসছেন তাদের জন্য এটা ইজি হবে, সহজে দ্রুততে শেষ হয়ে যাবে। আর এসএমএস লেখাটা হচ্ছে ইমেল থেকেও বা চিঠির থেকেও ইজি জিনিস, জাস্ট 100 বা গ্রুস ফর্মেল এগুলো কম থাকে, জাস্ট যেটা দরকার ওইটা লেখা, তো ওই দুইটাতে কমে গেল। দেন এক্সপ্রেশনে আগে ছিল A1 এ যে ফাগেন আনবর্টেন যে টাইলস ওয়াই ছিল, ওইখানে আপনার 2টা করে কিওয়ার্ড থাকতো, এখন থাকবে 4টা করে কিওয়ার্ড। তো জিনিস সেম, প্রশ্ন করা সেম, এখন প্রশ্ন মাত্রাটা একটু বাড়ছে। এই তো এরকম অনেক কিছু আছে A1 এর সাথে ম্যাচ করে। তো এইভাবে কিছু জিনিস দ্রুত শেষ হবে। তো সিলেবাস বড় হলেও আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো, অলরেডি আমরা করছিও। আর যে সবকিছু এই যে কোর্সটা ইন্টেন্সিভ বলার কারণে হচ্ছে, কোর্সটাতে আমরা একদম স্লোলি পড়বো না, আমরা একটা সুন্দর স্ট্যান্ডার্ড একটা স্পিডে পড়বো এটা। তো যারা রেগুলারলি থাকবেন ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ শেষ হবে। আর ক্লাসে রেগুলার না থাকতে পারলেও ভিডিও রেকর্ড থাকবে, আপনারা আপনাদের নিজের গতিতেও বাসায় পড়ে নিতে পারবেন। আর আমার সাথে তো অলওয়েজ কোর্স শেষ হলেও আমাদের স্টুডেন্টের সাথে আমার অলওয়েজ যোগাযোগ থাকবে। কোনো কিছুতে প্রবলেম থাকলে আমাকে মেসেজ করলে বা কল দিলে আমি বুঝাই দিব, সাপোর্ট দিব ইনশাল্লাহ। ফার্স্ট ক্লাসটা হচ্ছে ক্যানেন লেয়ানেন বা জিস ফার্স্ট লেন, যেটা আমরা A1 এ শিখছিলাম, এটাই হচ্ছে ক্যানেন লেয়ানেন। ক্যানেন মানে কি? ক্যানেন শব্দের অর্থ কি বলেন তো? চূর্ণ। টু নো বা জানা। আর লেয়ানেন? লেয়ার্নের অর্থ শেখা।
জানা আর শিক্ষা মানে হচ্ছে জানতে শিক্ষা, মানে আপনি পরিচিত হওয়া কারোর সাথে, কাউকে সম্পর্কে জানবেন। তো এ ওয়ানে আমরা সেমটাকে আমরা জিস ফার্স্টেলেন বলছিলাম, এই যে জিস ফার্স্টেলেন, ফার্স্ট মানে নিজেকে পরিচয় করে দেয়। এখন এটা একটুতে সিমিলার ওয়ার্ড, বাট ওয়ার্ডটা একটু হাই লেভেলের ওয়ার্ড। এভাবে আস্তে আস্তে সিমিলার ওয়ার্ড, আমরা সমার্থক শব্দ পড়ে আসছিলাম না, বাংলাতেও পড়ে আসছি, কিন্তু চাঁদকে চন্দ্রিমা বলি, এরকম অনেক কিছু বলা যায়। তো এই সময় যত হাই লেভেলে উঠবেন তত সুন্দর শব্দগুলো ইউজ করবেন, সেম জিনিসটারই। তো এভাবে করে করে আমরা ভোকাবুলারিগুলো এনরিচ হবে। তো কেনেলেন মানে পরিচয় দিয়ে দেখা। তো আমরা আপনাদের একটু আগের নলেজটা একটু টেস্ট করি। তো যখন ক্যানেন লেনেন বা জিস ফার্স্ট আমরা পড়ছিলাম, আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করাই দিয়েছিলাম কিছু রেডেমিটেল ইউজ করে বা নিজেদের সম্পর্কে বলে। তো এখন সেম জিনিসগুলা প্রশ্ন তৈরি করতে হবে এবং প্রশ্ন থেকে আমরা আনসার দিব। তো আপনারা ফার্স্টে প্রশ্নটা করা আছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভি হাইসেন জি, এটা যদি জিজ্ঞেস করি তাহলে এটা অর্থ কি হবে? Ich heiße Sakib Kibriasamy। মানে এই প্রশ্নটার অর্থ কি? সবাই আপনাকে রেসপন্স কি করেন, নামে কোনো ডাকা সমস্যা হয়? আপনার নাম কি? Name. আপনার নাম কি? হ্যাঁ, Who are you? আপনার নাম কি, আপনার কিভাবে ডাকা হয়? তাহলে আমি যদি বলি আমার নাম মোহাম্মদ, আমার ফুল নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন, তাহলে এটা যদি ফর্মাল হয় তাহলে আমি বলবো আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আমি যদি ইনফর্মাল হয় বা হালফ ফর্মাল হয় তাহলে আমি জাস্ট আমার ফার্স্ট নামটা বলে দিব। তাহলে আমি বলতে পারি ইশ হাইসে মোহাম্মদ, জাস্ট মোহাম্মদ বলেন। কারণ হচ্ছে আমাকে আমার যারা কলিগ আছে জার্মানিতে সবাই আমাকে মোহাম্মদ বলে ডাকে, কারণ আমরা এখানে ইনফর্মাল কথা বলি। শুধুমাত্র সিনিয়র যারা বা আননোন যারা তাদের সাথে আমরা ফর্মাল ওয়েতে কথা বলি, বাট বাকি সবার সাথে হালফ ফর্মাল বা ইনফর্মাল কথা বলি। তাহলে এখানে হাইসেন থেকে হাইসে কেন হয়েছে? পার্সোনাল প্রোনোমেন কনজুগেশনের কারণে। ভার্বের কনজুগেশনের জন্য। ভার্বের কনজুগেশন জন্য। তাহলে ইস হলে শেষে আমাদের এন্ডটা হয় না, তাই না? তো এখানে আমার হাইসেন থেকে হাইসে হয়ে গেছে, এস হাইসে মোহাম্মদ। পরে হাইমাটল্যান্ড, হাইমাটল্যান্ড মানে মাতৃভূমি। এখন মাতৃভূমি নিয়ে কাউকে জিজ্ঞেস করতে হলে যে তুমি কোন দেশ থেকে এসেছো, তাহলে আমার প্রশ্নটা কি হবে? Woher kommen Sie? Woher kommst du? বা যেহেতু এখানে জি বলছে তাহলে আমরা বাকি সবগুলা জি দিয়েই করি নাকি? তাহলে woher kommen Sie, জি এর রেসটা কিন্তু বড় হাতে, জি এর রেসটা বড় হতে হবে, কারণ হচ্ছে এটা আমাদের ফর্মাল। তাহলে woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন। এখন এখানে woher, wo শব্দের অর্থ কি? Woher? স্বাভাবিক। wo শব্দের অর্থ হচ্ছে কোথায়, তাই না? জি। তাহলে এটা থেকে আরো দুইটা ভিওয়ার্ড আমাদের আসতে পারে, woher আর wohin। এই woher আর wohin এর পার্থক্য কি? এই woher Woher শব্দের অর্থ হচ্ছে কি বলেন? কোথাও থেকে আসা, আর wohin মেবি হচ্ছে কোথায় যাওয়া। আর ওহেয়ারটা কোনো বড় এলাকার জন্য, যেমন দেশের জন্য ব্যবহার করা হয়। ওহিনটা হচ্ছে কোনো ছোট এলাকা হবে, জেলা শহর বা কোনো না না, বাসায়। ছোট বড় কিছু না, ছোট বড় কিছু না। মনে করেন আমার বর্তমানে আমি এখানে আছি, হ্যাঁ, আমি যেই শহরে আছি এর নাম হচ্ছে এলাঙ্গেন। আমি এখানে আছি, আমার দেশের বাড়ি হচ্ছে ধরেন ব্রাহ্মণবাড়িয়া। এখন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এলাঙ্গেন আসছি, আমার প্রেজেন্ট অ্যাড্রেস এটা। তাহলে আমি যেইখান থেকে এসেছি, মানে কোনো জায়গা থেকে, আমি আগে এক জায়গায় ছিলাম, এখন আমি এক জায়গায় এসেছি, তাহলে আমি কোথা থেকে এসেছি এটা হবে woher, মানে কোথা থেকে। আর ধরেন আমি আজকে এলাঙ্গেন আছি, আমি আগামীকালকে বার্লিন যাব, ঠিক আছে? বার্লিন আগামীকালকে ধরেন আমি যাব হচ্ছে বার্লিন, ডয়েচে এটাকে বার্লিন বলে, বার্লিন যাব। তাহলে এটা হবে কোন দিকে যাচ্ছ বা কই যাচ্ছ তুমি, কোন একটা দিক, সামনের দিক, wohin, ঠিক আছে? মানে একটা হচ্ছে কোথা থেকে আসছো আর একটা হচ্ছে কোথায় যাচ্ছ, এরকম। তাহলে woher হচ্ছে আসা বুঝাই, অন্য একটা জায়গা থেকে বর্তমান পজিশনে আসা বুঝাই, আর wohin হচ্ছে বর্তমান পজিশনের থেকে অন্য কোথাও যাওয়া বুঝায়, ঠিক আছে? তাহলে আমি যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে এটা আমার পাস্ট অবস্থানটা ছিল বাংলাদেশ, তাহলে আমি প্রশ্নটা করব woher দিয়ে। মানে দুটা দিয়ে, woher আর wohin দুটা দিয়ে কিন্তু একটা অবস্থার পরিবর্তন বোঝায়, এটা খেয়াল রাখতে হবে। আর শুধুমাত্র wo দিয়ে বোঝায় যে কোন জায়গায়। ধরেন আমি বললাম আমার কলমটা এখানে আছে, তাহলে কলমটা কোথায় আছে? এখানে। তাহলে এখানে তার কোনো অবস্থান কি, সে আগে কোথায় ছিল বা এখান থেকে কোথায় যাবে, এরকম কিছুই বোঝানো হয় নাই, শুধুমাত্র তার পজিশনটা বোঝানো হয়েছে। এর জন্য এটা হবে wo দিয়ে কোনো গতি বোঝায় না, কোনো মুভমেন্ট বোঝায় না, শুধুমাত্র জায়গাটাকে বোঝায়। তাহলে এটা হবে wo। তাহলে আমি যেহেতু কোথা থেকে এসেছি জিজ্ঞেস করব তাকে, তাহলে আমি প্রশ্নটা হবে woher দিয়া। তাহলে woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন, পাস্ট অবস্থান থেকে বর্তমান অবস্থানে। তাহলে আনসার কি হবে? কমেন মানে আসা, তাই না? জি। তাহলে আনসার কি হবে? আমরা যদি বাংলাদেশ থেকে আসি থাকি, বাংলাদেশ। Ich komme auf Bangladesh।
কমে আউস, আউসটা কেন হয়েছে? ফ্রম বুঝাতে। প্রিপোজিশন, তাই তো? জি। আউস মানে থেকে, একটা দেশ থেকে আসলে বা শহর থেকে আসলে ওইটাকে আমরা আউস বলি, বা টু, ফ্রম, থেকে। ইস কমে আউস বাংলাদেশ গেল। তাহলে ভুন অর্ট এখন জিজ্ঞেস করতে হবে ভুন অর্ট। তাহলে ভুন অর্টের মধ্যে আমাদের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ভুন, ভুন আসছে কোন শব্দটা থেকে? ভুনেন থেকে। ভুনেন মানে কি? থাকা বা বাস বাস করা। করা। আর অর্ট শব্দের অর্থ কি? সিটি, টাউন, অর্ট সিটি, ভিলেজ। অর্ট শব্দ অর্থ হচ্ছে স্থান, তাই না? স্থানে জি। এটা শহর হতে পারে, গ্রাম হতে পারে। তাহলে ভুন অর্ট মানে বাসস্থান বা বাস করার জায়গা। কারণ আমি এখন এলাঙ্গেনে বাস করি, তাহলে আমার বাসস্থান হচ্ছে এলাঙ্গেন। আপনার কেউ হয়তো ঢাকায় থাকবেন, কেউ চট্টগ্রাম থাকবেন, তাহলে আপনাদের বাসস্থান হচ্ছে এটা। তাহলে ভুন অর্ট বলতে বুঝাইতেছে থাকার জায়গা। এখন কই তুমি কোথায় থাকো, এই যে দেখেন কোনো মুভমেন্ট নাই, এর জন্য প্রশ্নটা ভু দিয়ে হয়ে গেছে। তাহলে আমার এই প্রশ্নটা কি হবে? ও ভনেনজি। ও অন্যরা রিপ্লাই করেন, সবাই একটু দেখেন, যারা ওয়ান করে আসছেন একটু রিপ্লাই করেন। ও ভনেন জি, আপনি কোথায় বাস করেন, তাই না? তাহলে আনসার কি হবে? Ich wohne Ich wohne in in Dhaka. বনে ইন ঢাকা। ইস ভনে ইন ঢাকা। আমরা জাস্ট এ ওয়ানের আগের জিনিস, কিছু জিনিস রিভাইজ করব ফার্স্ট কয়েকটা ক্লাসে। তো আপনাদেরকে শুরুর দিকে তো নতুন কিছু পড়াইলে হয়তো ওইভাবে হবে না বোঝা, তো আমি একটু রিভাইজ ক্লাস করতেছি। আর আজকে আমরা নেভেঞ্জার্সে মিট দাস দাস দিয়ে আমরা নেভেঞ্জার্সে তৈরি করা শেখাবো। এটা একটু গ্রামার, তো ওইটা একটু করার সময় পেলে করার চেষ্টা করব। তাহলে ইস ভুনে ইন ঢাকা, তাহলে আমি বাস করি হচ্ছে ঢাকা। সিমিলারলি আমি যদি আমার পেশা নিয়ে, বেরুফ মানে পেশা, পেশা নিয়ে জিজ্ঞেস করি, তাহলে আমার প্রশ্নটা কি হইতে পারে? বাস তিনজি বাস মাকেনজি, তারপর তাহলে এটা দুই ভাবে করা যায়। বেরুফলিশ, আপনি ভাস মাকেনজি বেরুফলিশ আপনি প্রফেশনালি বা পেশাগতভাবে কি করেন, অথবা ভাস মাখেন জি, আরেকটা যেন কি ছিল বলেন তো, কারো মনে আছে কিনা? ফোন দিয়ে von Beruf ফোন বেরুফ, আপনি জীবিকার জন্য কি করেন বা আপনি পেশাগতভাবে কি করেন, দুই ভাবেই বলা যায়। তাহলে আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকি আমি কি লিখবো? ইস বিন ইঞ্জিনিয়ার, তাই না? আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, আমি একজন সাইবার সাইট ইঞ্জিনিয়ার, মানে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। তো আমি ইঞ্জিনিয়ার লিখতে পারি। কেউ যদি স্টুডেন্ট থাকে তাহলে স্টুডেন্ট লিখতে পারেন, কেউ যদি মেয়ে স্টুডেন্ট থাকে তাহলে স্টুডেন্টিন, ওই যে ইএন লাস্টে অ্যাড হয়ে যায় না ফেমিনিন জেন্ডার করতে গেলে, তাহলে এই যে স্টুডেন্ট, এটা যদি তার ছেলে স্টুডেন্ট হয় তাহলে মেয়ে স্টুডেন্ট হবে স্টুডেন্টিন। এরকম সেম ইঞ্জিনিয়ারিন হয়ে যাবে যদি আমি মেয়ে হইতাম। তো এইভাবে আমাদের জেন্ডারটা চেঞ্জ হয়ে যায়। গেল এটা। আরবাইটস অর কি? জি, স্যার, শুধুমাত্র যদি ভাস মাকেনজি বলা হয় তাহলে কি মানে পেশা হিসেবে কি এটাকে বোঝানো যায় যে আপনি কি করতেছেন? ভাস এমনটা মাকেনজি। করলে আপনার প্রশ্নটা কমপ্লিট হইল না। কমপ্লিট না হইলে এখন যে সিচুয়েশনে আপনি কথা বলতেছেন ওই সিচুয়েশনে আপনি কি করতেছেন ওইটা বোঝাবে। যেমন আমি ধরেন আপনার সাথে একটা কাজ করতেছি, আপনি কোনো আপনাকে একটা কাজ দিলাম, দেন 1 ঘন্টা পরে আমি আইসা বললাম যে আপনি কি করতেছেন, তখন আপনি বললেন যে আমি এটা করতেছি। তাহলে ওইটা ডিপেন্ড করে আপনি কোন সিচুয়েশনে কথা বলতেছেন। বাস মানে আপনি কি করেন, যদি একটু বলি যে আপনি কি করেন, তাহলে এমন হতে পারে যে আমি এখন ক্লাস নিচ্ছি, বা আপনি ধরেন গাছে পানি দিচ্ছেন, বাগানে পানি দিচ্ছেন গ্লাসে, এরকমটা মিন করে। কিন্তু আপনি যদি প্রফেশন নিয়ে বলেন তাহলে আর একটু স্পেসিফিক হবেন না? তাহলে ওই প্রশ্নটা বাস মাখেন যে এটা একটা জেনারেল কোশ্চেন হয়ে যায়, যেটা দিয়ে অনেক কিছু মিন করতে পারে। আর আপনি স্পেসিফিক নির্দিষ্ট করে বলতে গেলে বেরুফলিশটা বললে আপনি শুধুমাত্র তার পেশাটাকেই বোঝানো হবে। আরবাইটস অর্ট শব্দের অর্থ কি? কাজের স্থান বা কি কাজ করা হয়। কাজের স্থান। স্টুডেন্ট আর্ট মানে পড়াশোনার স্থান। তাহলে আমি যদি কাজ করি তাহলে আমি কোথায় কাজ করি এটা জিজ্ঞেস করা যায়। তাহলে ভু কি হবে প্রশ্নটা? ও আরবাইটস জি। আরবাইটেন ইনফিনিটিভটা কি? আরবাইটেন না? জি জি, আরবাইটেন, আমি যেহেতু জি ফর্মটা ইউজ করতেছি তাহলে ভু আরবাইটেন। আমাদের সবগুলা ভার্ব দেখবেন, রেগুলার ভার্ব যেগুলা জার্মান ভাষা, এগুলা চিনতে খুব ইজি, সবগুলা লাস্টে এন থাকে। যেমন এই যে ভুনেন লাস্টে এন আছে, কমেন,
এন আছে, আরবাইটেন মানে কাজ করা, এটা লাস্টে এন আছে। ধরেন স্পিলেন মানে খেলা করা, এই যে লাস্টে এন আছে। দেন স্প্রেশন মানে কথা বলা, তাই না? সব লাস্টে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। তাহলে ইসের সাথে কি হয়, ওই শুধু এনটা বাদ চলে যায়। ডুর সাথে কি হয়, ই এনটা বাদ যে আমার হয় কি এসটি ফর্মটা, তাই না? এসটি। জি তারপর জির সাথে তো পুরাটাই হয়। দেন এস, এই যে থার্ড পারসন সিঙ্গুলারটা যেটা আমরা ইংরেজিতে বলি, বা তৃতীয় ব্যক্তি এক বচন বাংলাতে, তো ওগুলার সাথে আমার ইএন বা যে টি ফর্মটা হয়। দেন ভিআর সাথে, এগুলো আমরা দেখছি, এগুলো আমরা আরো একবার রিভাইজ করব। ভার্ব কনজুগেশন সামনে পাইলে আমরা রিভাইজ করবো যে ভার্বটা, যে প্যাজনাল প্রোনোমেন গুলা বা সাবজেক্টে যে নোমেন গুলা থাকে ওইটার বা নমিনাটিভে যেটা থাকে ওইটার উপর ডিপেন্ড করে ভার্বের এন্ডিংটা আমাদের চেঞ্জ হয়। ওই চেঞ্জ গুলো আমরা দেখব। তাহলে ভো আরবাইটেন জি, আপনি কোথায় কাজ করেন? তাহলে আমি যদি ঢাকায় কাজ করি তাহলে ইস আরবাইটে ইন ঢাকা, আমি ঢাকায় কাজ করি। অথবা আপনি সাথে আপনি কোন কোম্পানিতে কাজ করেন ওইটাও বলে দিতে পারেন। যেমন আমি সিমেন্সে কাজ করি, তাহলে ইস আরবাইটে বাই সিমেন্স হেলদিনার্স। তারপর শর্টও বলে দিতে পারি ইন এলাঙ্গেন, তাই না? তাহলে ইনটা হয়েছে আমার ওই শর্টটাকে বোঝানোর জন্য যেই শহরে বা ইউন করে, আর বাই হচ্ছে আমি উইথ সিমেন্স, আমি সিমেন্স কোম্পানির সাথে কাজ করি। তাহলে এটা দুটোটাই প্রিপোজিশন গুলো আমরা আলাদা ক্লাস আছে, আমরা আস্তে আস্তে সামনে দেখবো যে কখন ইন হবে, কখন নাক হবে, কখন সো হবে। তারপর এই প্রিপোজিশন অনেক এক জায়গায় ভিন্নভাবে বসতে পারে, আবার কেস অনুযায়ী প্রিপোজিশন গুলো চেঞ্জ হতে পারে, এগুলো দেখবো। তাহলে ভো আরবাইটেন জি, আপনি কোথায় কাজ করেন? ইস আরবাইটে বাই সিমেন্স, অথবা ইস আরবাইটে বাই স্যামসাং ইন সাউথ কোরিয়া, বা ইন সামথিং একটা, যেটা ঢাকা যেটাই হয়। মোটার স্প্রাখে হচ্ছে মাতৃভাষা, মোটা মানে মা, মোটার স্প্রাখে মানে ভাষা, মাতৃভাষা। তাহলে আমি আমার মাতৃভাষা জিজ্ঞেস করতে গেলে কিভাবে জিজ্ঞেস করবো? বাস ইস্ট ডাইন মোটরস রাখেন। তাহলে জি ফর্মটা হলে কি হবে? জি থেকে আসছে, জি মানে হচ্ছে আপনি, তাহলে এটা পসেসিভ প্রোনোমেনে চলে যাবে। তাহলে আপনারের জন্য কি হবে? আপনার মাতৃভাষা কি? এই যে পসেসিভ প্রোনোমেন আমরা বলে আসছে ইয়ারে, ইয়ারে, তাই না? তাহলে ডু থাকলে হয়তো কি ডাইন, ডাইনটা যদি ফেমিনিন জেন্ডারের সাথে হয় তাহলে ডাইনে হয়ে যায়। তো এই যে ইন্ডিং গুলো আমাদের অ্যাকুজাটিভ, নমিনেটিভ, এগুলার হচ্ছে ডাটিভ, এগুলার ইন্ডিং গুলো মনে আছে আপনাদের? স্যার কিছু কিছু মনে আছে, সমস্যা নেই, এগুলো আমাদের ক্লাসে যে রিভাইজ ক্লাসগুলো আছে ওইগুলোতে আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। আর আমাদের A1 এর যে এই শিটগুলো ছিল, ওই বেশ কিছু শিট যেগুলো রিলেটিভ মানে মিলে, ওই শিটগুলো আপনাদের A2তেও দিয়ে দেওয়া হবে। সো ওগুলো থেকে আবার রিভাইজ করে ফেলতে পারবেন। তাহলে যেহেতু স্প্রাখে হচ্ছে ফেমিনিন জেন্ডার, তাহলে ভাসিস্ট ইয়া থেকে হয়ে যাবে ইয়ারে, ওই যে ফেমিনিন জেন্ডারে ইয়া আসে না লাস্টে, ভাসিস্ট ইয়ারে মোটা স্প্রাখে সিহা মোটা স্প্রাখে। আপনার মাতৃভাষা কি? তাহলে আমাদের মাতৃভাষা কি কি হবে? মোটরস রাখে ইস্ট ডাইন বাংলা। মোটরস রাখে ইস্ট বেঙ্গলি। এক্স্যাক্টলি, স্প্রাকে ইস্ট। এখন বেঙ্গালিশ বানানটা বলেন তো কিরকম হবে? এটা বানানে কিন্তু ভিন্নতা আছে। লাস্টে ISCH হবে মনে হয়। শুরু থেকে বলেন দেখি পারেন কিনা বেঙ্গালিশ। BENGOLISCH LESC হালিশ, তাই না? বেঙ্গালিশ BANGALESC হালিশ, বেঙ্গালিশ। দেশগুলা এবং ভাষাগুলা শেষে দেখবেন সিহা থাকবে ম্যাক্সিমাম আর কি, বেঙ্গালিশ। তাহলে আমার মাতৃভাষা হলো বাংলা। এখন বাংলা বাদে তো আমরা অন্য ভাষায় কথা বলি। তো আমি যদি ডয়েচ আর ইংলিশ বলি তাহলে আমার প্রশ্নটা কি হবে যে তুমি আরো কি কি ভাষায় কথা বলো? তাহলে এই প্রশ্নটা কিভাবে হবে? ভেলসা মানে হচ্ছে কোনটি বা কোনগুলো, তাহলে ভেলসা। আর নখ মানে হচ্ছে আরো, তাহলে তুমি আরো কোন কোন ভাষায় কথা বলো? তাহলে এর প্রশ্নটা কি হবে বলেন তো? আজকে আপনাদের থেকে একটু প্রশ্ন নিচ্ছি, ইন্টারেক্টিভ ক্লাসগুলো এমনই হয়। তো এটা যেহেতু আপনারা অনেক পরে আসছেন, আমরাও পড়াইছি, তো একটু রিভাইজ করার চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে, বলেন তো আপনারা আরো কি কি ভাষায় কথা বলেন আপনি? এটার ডয়েস কি হবে? Welche Sprache noch? ভেলসা স্প্রাখেন, যদি প্লুরাল ফর্মটা হয় তাহলে স্প্রাখে থেকে স্প্রাখেনটা হয়ে যাবে, তাই না? স্প্রাখে এটা সিঙ্গুলার, সাথে অ্যাড করে দিলে এটা প্লুরাল হয়ে যায়। ভাষা কোন কোন আরো কোন কোন ভাষা
আরো কোন কোন, তাহলে কোন কোন ভাষা মানে কি, এটা তো আর একটা না, একাধিক হইতে পারে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে welche Sprachen Sie Sprachen, এখানে এসটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, কারণ আমরা জানি ডয়েচে যত নাউন আছে সবগুলাই ক্যাপিটাল লেটারে হয়। তাহলে welche Sprachen sprechen Sie noch, তাই না? SPRECHEN sprechen Sie, তারপর হচ্ছে নখ মানে আরো। তাহলে আপনি আরো কোন কোন ভাষায় কথা বলেন। তাহলে আমি যদি বাংলা বাদে ইংরেজি আর ডয়েচে কথা বলি, তাহলে এভাবে বলতে পারি যে ich spreche English und Deutsch। অথবা ডয়েচ যদি আমি কম পারি, তাহলে আমরা বলতে পারি অ্যাডভান্স ডয়েচ অথবা ein bisschen Deutsch। অথবা আমি যদি ইংরেজি অনেক ভালো বলতে পারি, তাহলে এবার বলতে পারি ich spreche sehr gut ডয়েচ und ইংলিশ। আমি অনেক ভালো জার্মান এবং ইংরেজি বলতে পারি, এভাবে করে দিবেন। তাহলে এভাবে আপনারা আজ ক্যানেল লেনেনটা শুধুমাত্র শুধু প্রশ্নের উত্তরে সীমাবদ্ধ থাকবেন না, আরেকটু বাড়াই বলার চেষ্টা করবেন। যেমন আপনি ধরেন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন, তো কোন কাজটা করেন ইঞ্জিনিয়ার হিসেবে এটা বলতে পারেন। অথবা আপনি স্টুডেন্ট, আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতেছেন এইটাও বলতে পারেন। বা কোন জায়গায় কত দিন ধরে কোন কোম্পানিতে কাজ করতেছেন ওগুলো বলতে পারেন। তো এইভাবে যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তখন নিজেরা কথা বলতে শিখবেন, সেন্টেন্স তৈরি করবেন। কারণ আমরা বেসিক গ্রামার জানি, আমরা অনেক ভোকাবুলারি শিখছি, এগুলা তৈরি করে করে নতুন সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। আর নয়তো স্পিকিং তো প্র্যাকটিস হবে না, কথা বলা স্কিল বা এবিলিটি বাড়বে না। তো বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। হবিস হচ্ছে শখগুলো। তাহলে আমি কি বলতে পারি যে আপনার কি কোনো হবি আছে? তাহলে এই যে হাভেন দিয়ে প্রশ্ন আসছে, এটা একটা ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন ফ্রাগে গুলা কিভাবে হয় যেন বলেন তো একটু মনে করে, হেলাল ভাই বাদ দিয়ে বলেন, সুলতান আপু ফার্স্টে বাদ। হ্যাভেন কোশ্চেন আসে, মানে একটা মডেল ভার্ব হ্যাভেন। হ্যাভেন তো মডেল ভার্ব হ্যাভেন না, মানে হ্যাভেন আগে ফার্স্ট একটা ভার্ব আসে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। তো আমরা যখন হাউপজার্স মানে প্রধান বাক্য তৈরি করতে শিখছিলাম, তাহলে আমরা অলওয়েজ বলছিলাম যে সোয়াইটে পজিশন বা 2 নাম্বার পজিশনে ভার্ব থাকবে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আমি সবসময় ভাত দিই এক্সাম্পল দিই, আমার অন্য স্টুডেন্টরা হয়তো জানে যে আমি ভাত খাই। যে ভাত খাওয়া নিয়ে বেশি বেশি এক্সাম্পল দেই, কারণ আমি আসলে বেশি ভাত খাই। তাহলে এইটার আমির জন্য আমার ডয়েচ আসতেছে হচ্ছে ইস, ভাতের জন্য আসতেছে রাইস, আর খাই বা খাওয়ার জন্য আমার ডয়েচ আসতেছে হচ্ছে এসেন, তাই না? তো আমরা বলছিলাম যে একটা হাউবজার যখন তৈরি করি আমরা, সিম্পল সেন্টেন্স, কোনো প্রশ্ন না, ইম্পারেটিভ না, অন্য কিছু না, আমরা জাস্ট একটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স যখন তৈরি করি বা বিবৃতিমূলক বাক্য বাংলাতে বলবে এটা, তখন আমরা অলওয়েজ 2 নাম্বার পজিশনে ভার্ব রাখি। তাহলে এখানে ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে এটাকে আমরা সোয়াইটে পজিশন বা 2 নাম্বার পজিশনে রাখবো। এখন বাকিগুলো উল্টাপাল্টা হইলেও হইতে পারে, না করলেও নাই। তাহলে 2 নাম্বার পজিশনে যেহেতু ইস সাবজেক্ট বা সে নমিনেটিভ, কাজটা যে করবে তাকে আমি যদি আগে রাখলাম ইসের সাথে এসেন থেকে আসবে কি এসে, এন্ডটা বাদ চলে যাবে, দেন রাইস বললাম যে আমি ভাত খাই। তাহলে এই যে 2 নাম্বার পজিশন, সেকেন্ড পজিশনে আমার ভার্বটা আসতেছে। এখন এই সেকেন্ড পজিশনের ভার্বটাকে আমরা যখন সামনে নিয়ে আসব, তখন এটা প্রশ্ন হয়ে যাবে। এই প্রশ্নের ক্যাটাগরিটাকে আমরা বলি ইয়ানাইন ফ্রাগে। কিভাবে? কারণ হচ্ছে আপনি যদি শুধু ভার্বটাকে সামনে নিয়ে প্রশ্ন করেন, তাহলে আনসারটা শুধু ইয়েস অথবা নোতে আসে। যেমন আমি বলি, যদি জিজ্ঞেস করি এসেন জি রাইস, আপনি কি ভাত খান? তাহলে আনসার কি আসবে? হ্যাঁ আমি ভাত খাই, অথবা না আমি ভাত খাই না। এই যে প্রশ্নটা এসেন জি রাইস, আপনি কি ভাত খান, তাহলে আনসার ইয়াতে আসতে পারে অথবা নাইনে আসতে পারে। তাহলে এই কারণে এই সেন্টেন্স গুলাকে বা এই ফ্রাগেজার্স গুলাকে আমরা বলি ইয়ানাইন ফ্রাগে, মানে ইয়েস নো আনসার বা প্রশ্ন যেগুলা। কারণ হচ্ছে 2 নাম্বার পজিশনে ভার্বটা জাস্ট 1 নাম্বার পজিশনে চলে আসবে। এভাবে আমরা ইয়ানাইন ফ্রাগে তৈরি করতে পারি। আবার ভি ফ্রাগেন বা ভি ওয়ার্ড ইউজ করে আমরা যখন তৈরি করি প্রশ্ন, তখন এই যে ইয়ানাইন ফ্রাগেটা আছে তার আগে শুধু ভি ওয়ার্ডটা আমরা বসাই দেই। ভি ওয়ার্ড মানে হচ্ছে ওই যে ওয়ান, woher, wohin, was, wie, এই যে ওয়ার্ড গুলো, এগুলোই তো ভি ওয়ার্ড, যেগুলা দিয়ে আমরা প্রশ্ন করি। যেমন তুমি কোথা থেকে আসছো, তুমি কখন তোমার ক্লাস শুরু হয়, তুমি কেন এটা করতেছো, এই যে যত ওয়ার্ড প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলা কিন্তু আবার ইয়ানাইন ফ্রাগেতে আনসার আসে না। তো ওইগুলার জন্য আমাদের পুরা সেন্টেন্সে উত্তর দিতে হয়। এগুলাকে আমরা ভি ওয়ার্ড বলতেছি, আর প্রশ্নের ক্যাটাগরিটাকে আমরা ভি ফ্রাগেন বলতেছি। তো ভি ফ্রাগেন করলে আমরা কি করব? ফার্স্টে আমরা ইয়ানাইন ফ্রাগে যেটা
যেটা করছি ওইটা আমরা করে ফেলবো, তার আগে জাস্ট ভিভটটা বসাই দিব। এখন যদি সেম প্রশ্নটাই আমি ভিভট এখানে একটা অ্যাড করি, যে আমি বললাম যে ওয়ান ওয়ান মানে হচ্ছে কখন, ওয়ান এসএনজি রাইস, আপনি কখন ভাত খান, তাহলে এটা আমার বিফ্রাগেন হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এইখানে যে ভাস দিয়ে করলাম এটা একটা বিফ্রাগেন ছিল, এখানে ভোহেয়া করছি বিফ্রাগেন ছিল, ভো আরবাইটেন জি এটাও বিফ্রাগেন ছিল, আর এখানে হাভেন মানে ডিরেক্ট ভার্ব দিয়ে প্রশ্ন, এটা আমার ইয়ানাইন ফ্রাগে, যে হাভেন জি হবিস, আপনার কি শখ আছে, হাভেন জি হবিস, আপনার কি শখ আছে, বা আপনার কি কি শখ আছে, বা কি কি শখ আছে দিলে ভাসে চলে যাবে বিফ্রাগেন, যে হাভেন জি হবিস, আপনার কি শখ আছে, যে ইয়া ইসমাগ আমি পছন্দ করি, লে বুখ লেজেন ওরা মুজিক হোরেন, ঠিক আছে, এরকম যাই দেন তা। তাহলে এটা ছিল আমাদের ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন ফ্রাগে কিভাবে করে, জাস্ট 2 নাম্বার পজিশনে ভার্বটাকে সামনে নিয়ে আসবো, তাহলে আমার ইয়েস নোতে আনসারটা হয়ে যাবে। আর ভি ফ্রাগেন আমরা কিভাবে করব, আগে ইয়ানাইন ফ্রাগেটা বানাই নিব, তার আগে আমরা জাস্ট ভি ভার্ব একটা বসাই দিব। এখন আমি যা জানতে চাই, আমি যদি সময় জানতে চাই আমি ওয়ান ইউজ করব, আমি যদি জায়গা জানতে চাই আমি ভো ইউজ করতে পারি, ভো হেয়া ইউজ করতে পারি, ভোহিন ইউজ করতে পারি, আমি যদি কোনো একটা কিছু জানতে চাই তাহলে আমি ভাস দিয়ে প্রশ্ন করতে পারি, কোনো কারণে বা কিভাবে একটা জিনিস হয়েছে ওইটার জন্য আমরা ভি দিয়ে প্রশ্ন করতে পারি, তারপর কোনটা এরকমটার জন্য আমরা ভ্যালসা শব্দটা ইউজ করতে পারি, যে ভ্যালসা। ঠিক আছে, তো আমার প্রয়োজন মতো আমার যেই ভিভটটা দরকার ওই ভিভটটা বসাই দিয়ে আমরা বিফ্রাগেন করে ফেলতে পারি। তাহলে আমি যদি এই প্রশ্নটা করি হবি নিয়ে, তাহলে হাভেন জি হবিস হবে, অথবা এর বিফ্রাগেনটা কি হইতে পারে, ভাস কি হবে বলেন তো, ভাস জিন্ট, আপনার হবিগুলা জিন্ট কেন আসছে এটা আমি একটু পরে আপনাদেরকে জিজ্ঞেস করবো। ভাস জিন্ট ইয়ারে হবিস, আপনার শখগুলা কি কি, তাহলে এখানে বলেন তো জিন্ট কেন আসছে, আইন ভার্ব থেকে আসছে, ইংলিশে আমরা আর বলি না, সেই জন্য আরটাকে বোঝানোর জন্য জিন বসছে। জাইন ভার্ব থেকে যদি জিন্ট আসে, জিনটা কেন আসছে আমার, ইস বিন, বিন কেন আসে নাই, বিস্ট কেন আসে নাই, ইস কেন আসে নাই, এই যে হবিসটা প্লুরাল ছিল, এক্স্যাক্টলি হবিসটা প্লুরাল ছিল না, এই যে ইংরেজি থেকে যে নাউন গুলো আসে ওইগুলা ইংরেজির মতোই প্লুরাল হয়, তাহলে হবিটাকে এস লাগাই দিচ্ছেন, হবিস হয়ে গেছে। হান্ডি হচ্ছে আপনার ফোন বা স্মার্টফোন, এটা আবার হান্ডিস মানে অনেকগুলো ফোন এরকম। তাহলে এটা প্লুরাল হওয়ার কারণে আমাদের এই যে জি ফর্মটা, এই জি মানে হচ্ছে দে বা তারা, এই যে প্লুরাল ফর্মটার জন্য জাইন ভার্ব থেকে কি আসে, জিন্ড আসে না, জিন্ড, ইসের সাথে আসে বিন, ডুর সাথে আসে কি বিস্ট, তারপর এস যে ফর্ম দা থার্ড পারসন সিঙ্গুলারটা এটার জন্য আসে ইস্ট, তারপর ফর্মাল যে জি, এই জি এর সাথেও আসে কি জিন্ড, প্লুরাল যে জিটা আছে ওই জি এর সাথেও আসে জিন্ড, তাহলে এই কারণে আমার ওয়াজ জিন্ড ইয়ারে হবিস, এখানে ইয়া থেকে আবার ইয়ারে আসছে, ওই যে এখানে এইটাও কিন্তু এই প্লুরাল হওয়ার কারণে আসছে, তাই না, পসেসিভ প্রোনোমেনের অ্যাকুজাটিভ কেসে প্লুরাল থাকলে কি হয়, সাথে একটা ইয়া আসে না, তো এখানে ইয়া থেকে ইয়া মানে আপনার, আর ইয়ারেও মানে আপনার, কারণ হচ্ছে হবিসটা প্লুরাল, এই জন্য আমার এই পসেসিভ প্রোনোমেনটাও কি হয়ে গেছে, শেষে একটা ই নিয়ে নিছে। তো এইভাবে আমার প্রশ্নগুলো আসে, তাহলে আমি বলতে পারি এর আনসার কি হতে পারে, ওয়াজ ইজন্ট ইয়ারে হবিস, আমি বলতে পারি মাইনে হবিস জিন্ট, আমার শখগুলা হলো মিউজিক করেন, বুক লিজেন বা গান শোনা এবং বই পড়া, অথবা ইসমাগ আমি করতে পছন্দ করি, মিউজিক হোরেন, অথবা স্পিলে গেয়ান আমি খেলতে পছন্দ করি, অনেকভাবে বলা যায়, তাই না। তো এইভাবে যদি আপনাদের ফার্স্ট ট্যালেন্টটা বা ক্যানন ল্যানেনটা জিজ্ঞেস করা হয় বা আপনারা দুইজনকে দিয়ে দেওয়া হয়, তাহলে একজন আরেকজনকে এই প্রশ্নগুলা ইউজ করে প্রশ্ন করবেন এবং আরেকজন উত্তর দিবেন, এভাবে আমাদের একটা কনভারসেশন শুরু হয়। তো কারোর সাথে দেখা হলে ইনিশিয়াল কনভারসেশনটা তো এইভাবেই শুরু হয়। তো আপনারা পারবেন এমনটা করতে, এই প্রশ্নগুলা ইউজ করে আর সাথে উত্তরগুলা দিতে? জি ভাইয়া, পারবো ভাইয়া, চেষ্টা করতে হবে। অন্যরা আপনারা বুঝতেছেন? প্রশ্ন থাকলে করতে পারেন কোনো জায়গায় যদি না বোঝেন। না ভাই বুঝছি। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই, দেখি অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমি আর 10 মিনিট পড়ানোর চেষ্টা করি, এটা একটু স্কিপ করি, এগুলা পরে পড়াবো, ক্লাসে পড়াবো, বেরুফ নিয়ে আমাদের ডিটেলস কথা হবে, কিভাবে প্রশ্ন করা যায় এগুলা, তো এগুলো একটু স্কিপ করি সময়টা মিনিমাইজ করার জন্য। আমি জাস্ট এই চ্যাপ্টার, আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা বই থেকে পড়াবো ওই চ্যাপ্টার ভার্বগুলা লিস্ট করা আছে, এখানে ভার্বগুলো একটু বলে দেই। কমেন্ট মানে আসা, এটা আমরা জানি, মাখেন মানে করা বা টু ডু, কিছু একটা করা।
আরবাইটেন অর্থ হচ্ছে কাজ করা। মুসেন, মুসেন এটা একটা মডাল ভার্ব। মুসেন মানে অবশ্যই তোমার কিছু করতে হবে, এরকম ইউ মাস্ট ডু দিস, ওই যে মাস্ট, ইংরেজিতে আমরা মাস্ট বলি, এটা হচ্ছে মুসেন। মডাল ভার্বগুলো আলাদাভাবে আমরা করে দিব। প্রতিটা ভার্বের কনজুগেশন গুলো কিন্তু আমাদের গুগল ড্রাইভে দেওয়া থাকবে। ভার্বের আইসের সাথে কি ফর্ম, ডুর সাথে, এগুলো সব শিট বা ভোকাবুলারি এগুলো আমাদের গুগল ড্রাইভে দেওয়া থাকবে, আপনারা পেয়ে যাবেন কোর্স ম্যাটেরিয়ালের সাথে। মুসেন মানে করা, স্প্রেশন কথা বলা, ব্রাউকেন প্রয়োজন হওয়া, আইন কাউফেন কেনাকাটা করা। আইন কাউফেন একটা ট্রেন বা ভার্ব, তাই না? বলেন তো ট্রেন বা ভার্বটা কি আসলে? এই যে দুইটা সেপারেটেবল ভার্ব দিয়ে কি বোঝাই? আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আমি আজকে একটা বই অথবা একটা ফোন কিনবো, অথবা আমি আজকে কেনাকাটা করব। কেনাকাটা করি বা করব, ধরেন আমি করব লিখলাম, তাহলে এই সেন্টেন্সটা ডয়েজ কি হবে বলেন তো? আমি আজকে কেনাকাটা করব আইন কাউফেন শব্দটা দিয়ে। এক্সাম্পল দেন তো ইশ একটা কেউ। কাউফে heute ইশ কাউফে heute ein ইস কাউফে হয়তে আইন, তাই না? এখন এখানে আইনটা চলে গেছে কেন লাস্টে? স্যার এটা Einkaufen, trennbare Verb. আইনকাউফেন ট্রেন বা ভার্ব, তাই সেপারেবল না? ভার্বের হচ্ছে ফার্স্টের অংশটা লাস্টে চলে যায় আর হচ্ছে ভার্বের পজিশনটা ফার্স্টে থাকে আর কি। তাহলে সেপারেটেবল ভার্ব যেগুলা, যেমন আইন কাউফেন, এটার প্রিফিক্স ছিল হচ্ছে আইন আর মেইন ভার্বটা ছিল কাউফেন, তাই না? তাহলে আইন কাউফেনের যে প্রিফিক্সটা, এটা চলে যাবে আমার কোথায়? সবার শেষে। আর আমার যে মেইন অংশটা, হাফটাইলটা যেটা মেইন অংশটা আছে, ওইটা আমার সেকেন্ড পজিশনে থাকবে এবং ওইটার কনজুগেশন হবে। তাহলে ইসের সাথে কাউফেন থেকে হয়ে গেছে কি কাউফে, ওই যে অ্যান্ডটা কিন্তু বাদ চলে গেছে। তাহলে ট্রেন বা ভার্বগুলা এগুলো আমরা রিভাইজ করতেছি হচ্ছে ওয়ানের গ্রামারটা একটু মনে করার জন্য, যে ওগুলা কিভাবে কাজ করে এগুলো বোঝার জন্য। অনেকে আছেন অনেক সময় ভুলে যায়, অনেকে আছেন একটা গ্যাপ দিয়ে আবার একটু শুরু করেন, অনেক কিছু ভুলে যান, এর জন্য একটু রিভাইজ করব। তাহলে ইস কাউফে হইতে আইন, হইতে, এখন হইতের পরে আইনের আগে আপনি আরো অনেক কিছু বুঝাইতে পারেন, যে আইন হিন্দি অথবা আমি কতটা বাজে কেনাকাটা করতে যাবো, যা ইচ্ছা তা ভিতরে বসাইতে পারেন। সবার শেষে আমার ওই যে প্রিফিক্সটা, ওই প্রিফিক্সটা যে বসবে। তাহলে ইস কাউফে হইতে আইন, আমি আজকে কেনাকাটা করি বা করছি বা করবই। অথবা হইতে জায়গায় যদি আপনি মর্গেন দিয়ে দেন, তাহলে এটা ফুটু আইনস ফিউচার টেন্সে চলে যাবে, আমি আগামীকালকে কেনাকাটা করব। ঠিক আছে? তো ডয়েজ প্রেজেন্স টেন্স দিয়ে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বোঝানো যায়, ফিউচার ইনডিফিনিটটাও কিন্তু বোঝানো যায়। আপনারা জানেন তো এটা? তাহলে এরকম ছিল আইন কাউফেন বা ভার্ব। দেন স্পিলেন খেলা করা, মক্সটেন মানে চাওয়া, একটা হচ্ছে মুসেন, একটা হচ্ছে মক্সটেন, দুটোই আমাদের মডাল ভার্ব। লাউফেন অত দৌড়ানো বা হাঁটা। বেডিনেন মানে সেবা দেওয়া, সেবা করা। ধরেন আমাদের গেস্ট আসলে কি করি, রেস্টুরেন্টে যারা কেলনা আছে, ওয়েটার আছে, তারা কি গেস্টদের সেবা দেয়, বেডিনেন করে। এন্ড বিকেল বা উন্নয়ন করা বা বিকাশ করে, মানে হচ্ছে আপনি ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করলেন বা তৈরি করলেন, এটাকে এন্ড বিকেল বলতে পারেন। unterrichten শেখানো বা পাঠদান করা বা লেকচার দেওয়া বা ক্লাস নেওয়া। আমি যেটা নিচ্ছি ওইটা হচ্ছে unterrichten। তো ধরেন একজন টিচার কি করে, লেয়ারা কি করে, স্টুডেন্টদেরকে unterrichten করে পড়ায়। unterricht, এই যে রিক্সড হচ্ছে ক্লাস আর unterrichten হচ্ছে ক্লাস নেওয়া বা পড়ানো। তাহলে একটা নাউন আর একটা হচ্ছে ভার্ব। আপনারা দেখবেন অনেকগুলো ভার্ব পাবেন যেটা নাউনও আছে আবার। তাহলে নাউনের ফর্মটা দেখতে কিরকম, ভার্বের ফর্মটা দেখতে কিরকম, একটু আইডিয়া রাখবেন। ভার্বটা লাস্টে ইএন লাগিয়ে দিলে ভার্ব হয়ে যাবে, আর এটা বাদে বাকি যেটা থাকে ওইটা হচ্ছে নাউন। unterricht মানে ক্লাস বা লেকচার। আমরা বলি না যে আজকে আমার 2টা ক্লাস আছে, এই যে 2টা ক্লাস, ওয়াই unterricht, 2টা unterricht। এটার ফোয়া লেজুংও আছে, ফোয়া লেজুং মানেও হচ্ছে ক্লাস বা লেকচার, এরকম। তারপর বেজুখেন অর্থ কি, পরিদর্শন করা। শুধু জুখেন অর্থ কি, খোঁজা, সার্চ। খোঁজা। বেজুখেন পরিদর্শন করা। ফুরেন মানে নেতৃত্ব দেওয়া। ধরেন আপনি একজন লিডার, আপনি কোন একটা টিমকে লিড করতেছেন, এই লিড করাটা হচ্ছে ফুরেন। উন্টার জুখেন, এখানে আবার দেখেন জুখেন ভার্ব দিয়ে অনেক ওয়ার্ড আছে। উন্টার জুখেন, তারপর বেজুখেন, তারপর ফেয়াজুখেন মানে কি, ফেয়াজুখেন অর্থ কি বলেন তো? প্রিফিক্স ফেয়া এড হইলে কি হয়ে যায় অর্থ? চেষ্টা করা।
versuchen মানে চেষ্টা করা, টু ট্রাই, অথবা probieren। probieren মানেও চেষ্টা করা। untersuchen হচ্ছে পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা। ডাক্তার আমাদের পেশেন্টকে untersuchen করে, পরীক্ষা নিরীক্ষা করে। schreiben অর্থ লেখা। controllieren মানে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। construieren মানে হচ্ছে নির্মাণ করা। ধরেন আপনি একটা বাড়ি নির্মাণ করতেছেন বা কনস্ট্রাক্ট করতেছেন বা একটা গাড়ি তৈরি করতেছেন, ওইটা হচ্ছে construieren। heißen মানে নামকরণ করা। তো এই ভার্বগুলো আমরা চ্যাপ্টার 1-এ পাবো। চ্যাপ্টার 1-এ আমরা এই ভার্বগুলো দেখবো। তার পাশে প্রতিটা চ্যাপ্টারেরই আমাদের ভোকাবুলারি লিস্ট থাকবে। টোটাল চ্যাপ্টারের ভোকাবুলারি লিস্ট পিডিএফ করে দিয়ে দিব। আপনারা চাইলে প্রিন্ট করে বাসায় সুন্দর করে পড়তে পারেন, অথবা পিডিএফ থেকে পড়তে চাইলেও পড়তে পারেন। তো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ভার্বগুলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। জি ভাইয়া, এই যে কোর্সটা A2, এটা তো ভাইয়া 1.5 মাস বলতেছিলেন। ভাই এখানে দেখা গেছে অনেক স্পিডে পড়া মুখস্থ করতে পারে বা পড়া বুঝতে পারে, দেখা যায় যে তারা এখানে ভালো করবে। কিন্তু অধিকাংশ সংখ্যক স্টুডেন্টই দেখা যায় যে এভারেজ টাইপের আর কি, মানে সহজে মানে এত স্পিডে মুখস্থ করতে পারে না। মানে একটা মিনিমাম একটা টাইম লাগে, দেখা যায় যে 1.5 মাসে পসিবল তো হবে না। এক্ষেত্রে এক্ষেত্রে আপনি কি মানে কি বলতে পারেন বা কি ভাবতেছেন তাদেরকে নিয়ে? ওইটা আনসার তো প্রথমে দিলাম বিস্তারিত। তারপর আবার বলি, আমাদের সপ্তাহে 7 দিনে আমরা 3টা ক্লাস নেই। এখন এই 3টা ক্লাস 3 দিনে আপনি দেখতেছেন স্পিডে পড়াচ্ছি, বাকি যে 4 দিনে আপনি ফ্রি পাচ্ছেন, ওই 4 দিনে আপনি কি করবেন? ওগুলো পড়বেন। তাহলে পড়লেই তো ওই সিলেবাসটা আপনার শেষ হয়ে যাবে, তাই না? আজকে আমরা যে টুক পড়াচ্ছি ওই টুকটাও 2 ঘন্টায় একদিন পড়াবো। আজকে যে 3টা লেসন আমার পড়ানোর কথা পড়াইতেছি, বা 3টা লেসন অনেক কিছু আমরা স্কিপ করে গেছি। যখন আমরা নর্মাল একটা ক্লাসে যাব তখন তো আর এক্সট্রা ডিসকাশন গুলা হবে না, তখন জাস্ট ওইগুলা পড়াবো। তো এই টপিক গুলো আপনি পরে ক্লাসের আগে যে গ্যাপটা পাচ্ছেন ওই গ্যাপটাতে বাসায় পড়বেন। আপনি তো রেগুলারিটি, এটাই আমি বারবার স্টুডেন্টদেরকে বলি যে রেগুলারিটি যদি মেনটেন করতে পারেন তাহলে 1.5 মাস এনাফ টাইম। ঠিক আছে, A1 A2 এই লেভেলগুলো এত বড় না, বা সিলেবাস এত কিছু না। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তারা এক সেমিস্টারে 5টা 6টা কোর্স আমরা কমপ্লিট করছি। 6 মাসের পাবলিক ইউনিভার্সিটির কথা যদি বলি, তাহলে 6 মাসের একটা সেমিস্টারও ওই সময় আমরা কি করছি, 5টা বা 6টা করে কোর্স আমরা কমপ্লিট করছি। তো প্রতিটা কোর্সকে আপনি প্রতিটা লেভেল ধরতে পারেন। ধরেন A1টা একটা কোর্সের সমান, 3 ক্রেডিট বা 4 ক্রেডিটের একটা কোর্সের সমান। A2টা সেম, 3-4 ক্রেডিট একটা কোর্সের সমান। তো আপনি যদি ইউনিভার্সিটি লেভেলে বা আমাদের ইন্টারও দেখেন, ফার্স্ট ইয়ার আমরা অনেকগুলো বই পড়ছি না, 4-5টা বই পড়ছি। তো প্রতিটাকে জি যদি একটা লেভেল ধরেন তাহলে 1.5 মাস এনাফ টাইম। ঠিক আছে, আপনি 1.5 মাস থেকে আপনি 2 মাস নেন, আমাদের সবকিছু তো রেকর্ডেড থাকবে। আপনি যদি ক্লাসের সাথে সব শেষ করে না যেতে পারেন, আপনি বুঝে বুঝে যান, যতটুক পারেন পড়েন, বাকি এক্সট্রা সময়টা আপনি নিজের সময় নিয়ে পড়বেন। তবে এইটা গ্যারান্টি দিতে পারি বা আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে কোনো কিছু না বুঝে যাবেন না ইনশাল্লাহ। সব বুঝে গেলে দেন আপনি নিজের গতিতেও তো আপনি শেষ করতে পারবেন। আর আমি তো আছি, আমার সাথে তো যোগাযোগ করতে পারবেন ভবিষ্যতে কোনো কিছু ভুলে গেলে। আর এইটা হচ্ছে যারা রেগুলার পড়েন না, কিন্তু যারা রেগুলার পড়েন তারা আমার যে 2 ঘন্টা করে ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন, তাহলে 3 দিনে 6 ঘন্টা ক্লাস। আর আপনারা বাসায় 1.5 থেকে 2 ঘন্টা যদি প্রতিদিন দেন, 3 দিন ক্লাস নেই, ওই 3 দিন হয়তো আপনারা ভালো করে সময় দিতে পারবেন না। বাকি 4 দিনও যদি 2 ঘন্টা করে দেন তাহলে হয়তো 8 ঘন্টা। তা 8 ঘন্টা আর 6 ঘন্টা 14 ঘন্টা। এই 14 ঘন্টা যদি পড়েন তাহলে একসাথে আমি যা পড়ে ওটুক শেষ হয়ে আরো সামনে আগাইতে পারবেন ইনশাল্লাহ। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি রেগুলারিটি মেনটেন করতে পারবেন কিনা। আ- আর ভাইয়া A2-তে কিরকম এই যে মানে ভোকাবুলারি মুখস্থ করতে হয়? ভোকাবুলারি এরকম সংখ্যা বলে কেউ কাউকে এগুলা আসলে উত্তর দেওয়া এভাবে ঠিক না। আমরা যা সামনে পাই তা পড়বো। আমরা যা বই পড়ি, প্রতিটা চ্যাপ্টার বললাম না, প্রতিটা চ্যাপ্টারে ভোকাবুলারি লিস্ট দিয়ে দেওয়া হবে, মানে ওই চ্যাপ্টারে যা আছে সবগুলোর ভোকাবুলারি দিয়ে দেওয়া হবে। ওইভাবে পড়ে আমরা যা সামনে পাবো তাই শিখে শিখে যাবো। এইটা এখন এটা সংখ্যায় কত, 2000 না 3000, এগুলো আসলে এমন করে কেউ কি ভোকাবুলারি শিখে নাকি? এভাবে আমরা শিখতে পারি না। যা সামনে ভাই পাবো, যা বলার কারণ দরকার হচ্ছে লাগবে ভাই, তাই শিখবো। আমার সহজে মানে ভুলে যায় আর কি, মুখস্থ হয় বাট কিছুক্ষণ পরে বা একটা নির্দিষ্ট টাইম পরে দেখা যায় ভুলে যাই, আচ্ছা, এগুলা যার কারণে অনেক সমস্যা প্রশ্ন হয়ে তো পড়তে হয়। পর্বটা শেষের দিকে রাখছি, আমি একটু পড়াই নেই। আপনারা যেহেতু ডেমো ক্লাসটা করতে আসছেন একটু দেখে যান, একটু পড়াই জি স্টাইলটা ভাইয়া। দেখে যান। বাকি প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপেও কল দিয়ে বা মেসেজ দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা একটু নেভেনজার্স A2 এর একটু সিলেবাসটা দেখে নেই। নেভেনজার্স কিভাবে তৈরি করে ওইটা আমরা আজকে দাস দিয়ে তৈরি করাটা শিখবো। দাস মানে হচ্ছে যে। এখন তার আগে আমি নেভেনজার্সে কেন হয়,
নেভেনজার্সে বলতে কি বোঝায় এটা একটু বলি। নেভেনজার্সে বা উপবাক্য মানে ওই যে ইংরেজিতে বলে সাবঅর্ডিনেট ক্লজ, মানে যেই সেন্টেন্স বাক্যটা বা বাক্যের অংশটা, মাইকগুলা সবাই অফ করে দেন, যেই বাক্যটা অন্য একটা বাক্যের উপর নির্ভরশীল। অন্য বাক্য কোনটা? মেইন যে সেন্টেন্সটা, ওইটাকে হাউপটজার্স বলে। ধরেন যেই জার্সটা বা বাক্যটা অন্য একটা বাক্যের উপর নির্ভরশীল তার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য, ওই বাক্যগুলাকে আমরা ওই যে নির্ভরশীল আর কি, নির্ভরশীল বাক্য বা, তো ওইগুলাকে আমরা নেভেনজার্স বলতেছি। আমি যদি বাংলাটা একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি যে যে সে আসবে, মানে সে যে আসবে, এটাকে এভাবে বলি, সে যে আসবে। এখন আমি আর কিছু বললাম না, তাহলে এই শুধু এটুক দিকে আমার অর্থটা প্রকাশ হচ্ছে? হচ্ছে না। আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে যে সে যে আসবে, কি হবে আসলে, বা এটা কি, এরপরে কি। তো এই যে নির্ভরশীল বাক্যটা, এই বাক্যটাকে আমরা বলতেছি নেভেনজার্স, মানে যে তার অর্থটা প্রকাশ করার জন্য আরেকটা হাউপটজার্সের দরকার পড়ে। তাহলে আমি যদি বললাম যে আমি জানি, তাহলে সে যে আসবে সেটা আমি জানি। এই যে আমি জানি এইটুকু কিন্তু এখানে যদি আমি একটা দাড়ি দিয়ে দেই, তাহলে এই অংশটুকু আমি না বললেও কিন্তু আমি জানি, আমি একটা কিছু জানি, আমার অর্থ ক্লিয়ার। এখন পরে প্রশ্ন আসতে পারে আমি কি জানি, ওইটার জন্য আলাদা বাক্য, বাট সে কিন্তু তার অর্থ ক্লিয়ার করে ফেলছে, আমি জানি, আমি এটা জানি বা আমি জানি। এখন বাকি যে সবুজ কালারের যে অংশটা, ওই অংশটা কিন্তু তার অর্থটা প্রকাশ করতে পারতেছে না, আর তার অর্থটা প্রকাশ করার জন্য সে এই প্রথম অংশটার উপর নির্ভরশীল। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা বলতেছি নেভেনজার্স। এটারই প্লুরাল ফর্ম নেভেনজার্সে। জার্স হচ্ছে বাক্য, এটার প্লুরাল ফর্মটা বা বহুবচনটা হচ্ছে জেটসে। তো আজকে আমরা এই ধরনের নির্ভরশীল বাক্য তৈরি করা শিখবো, এবং কোন কনজুগাসিয়নটা, সরি কনজাংশন, যেটা ইংরেজিতে কনজাংশন বলে, ওই দাস কনজাংশনটা যার অর্থ হচ্ছে যে, ওইটা দিয়ে আমরা কিভাবে নেভেনজার্স তৈরি করতে পারি, আজকে আমরা এটা দেখবো। এরকম অনেকগুলা কনজাংশন আমরা ইউজ করা শিখবো নেভেনজার্স, কিন্তু গ্রামার বা সেন্টেন্সের গঠনটা, ব্যাকরণটা সেম থাকবে। তো এই কারণে আমরা মিনিমাইজ করে ফেলতে পারবো পরের ক্লাসগুলোতে। পরে যখন নেভেনজার্স পড়াবো খুব দ্রুত শেষ হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল যদি দেই, আমরা আশা করি যে তুমি পরীক্ষায় পাশ করবে, তাহলে এটুক হচ্ছে আমার নেভেনজার্স। কেন? আমি যদি এভাবে বলতাম যে তুমি যে পরীক্ষায় পাশ করবে, এটুক বলে আমি থেমে গেছি, দেখেন অর্থ ক্লিয়ার না। তাহলে আমি কি হতে পারে এই সেন্টেন্সটা পূরণ করার জন্য আমি বলি তুমি যে পরীক্ষায় আসবে তা তো আমি আগে থেকেই জানি, তাহলে যে তা আমি আগে থেকেই জানি, ওইটা কিন্তু আবার অর্থ ক্লিয়ার। তো এই কারণে যেটার অর্থটা নির্ভরশীল ওইটাকে আমরা বলতেছি নেভেনজার্স। ঠিক আছে? নেভেনজার্স কাকে বলে বুঝতে পারছেন? জি ভাইয়া। নেভেন মানে হচ্ছে পাশে, নেভেন মানে হচ্ছে পাশে, নেভেনজার্স মানে পাশের বাক্য বা নির্ভরশীল বাক্য বা উপবাক্য, এভাবে বলে নেভেনজার্স। তো এইখানে এই যে আসতেছে, এই যে ডয়েচ হচ্ছে দাস, DASS, দাস, ডাবল দাস। একটা দাস আছে, শুধু একটা আছে, ওইটা হচ্ছে আর্টিকেলের দাস, মানে এটা অথবা যদি আর্টিকেল ধরেন তাহলে বস্তুবাচকে আমরা যেটা নয়ট্রুম জেন্ডারে যেটা ইউজ করি ওইটার হচ্ছে দাস, কারণ আর্টিকেল আমরা শিখে আসছি ওয়ানে দেয়া, দি, দাস, এই তিনটা। তো এই দাসের আবার অনেক ইউজ আছে। দাস দিয়ে ওই আর্টিকেল গুলা দিটাকেও বোঝায়, আবার দাস দিয়ে এটা ওই যে আপনার প্রনাউনের মতো করে যে আমরা বলি, ওই প্রনাউন করে যে এই কলমটা দাস স্টিফ, এরকম করে বলি। তো নেভেনজার্সের যে কনজাংশনটা সেটা হচ্ছে দুইটা এস, এটা মনে রাখবেন, এটা দিতে ভুল করবেন না, দুইটা দাস। তো এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে তৈরি করি ওইটা একটু দেখি। বাংলাটা হচ্ছে আমি জানি যে তুমি আসবে। এখন আমি জানি মানে কি? জানার, আমার ডয়েচ হচ্ছে তো হচ্ছে ইস, জানার অর্থ কি? জানার ডয়েচ কি বলেন তো? wissen kennen ভিসেন, তাই না? ভিজেন মানে জানা। তাহলে ইসের সাথে ভিজেনের কি আসবে? কোন ফর্মটা ich আসবে? wisse ich ইস wisse ভাইস, ইসের সাথে ও আসবে আচ্ছা ভাইস, right এটা ইরেগুলার ভার্ব, VAES, ভাইস, ইস ভাইস। এই যে ভিজেন ভার্বটা এটা একটা ইরেগুলার ভার্ব, ইসের সাথে আসবে ভাইস। ঠিক আছে? এরকম। তাহলে ইস ভাইস, আমি জানি, দাস, যে কমট, সে আসবে। ঠিক আছে? তাহলে এখানে যখন আমরা নেভেনজার্স তৈরি করব, আগে মাঝখানে একটা কমা দিব, তারপর আমার যে কনজাংশনটা আছে বা ডয়েচে এটা কনজাংশন বলে, কনজাংশনটা আমি বসাবো। দেন আমার পরের বাক্যটার সবটুকু বসায় সবার শেষে আমি ভার্বটা বসাবো, সবার শেষে। তাহলে আসার ভার্ব হচ্ছে কমেন,
কমেন্টটা এর সাথে হয় তার টি ফর্মটা এর জন্য কমড হয়ে গেছে, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা একটু ছোট ছিল, এই কারণে মনে হচ্ছে যে এর পরপরই ভার্বটা বসে গেছে, আসলে কিন্তু তা না। নেভেনজার্সে তৈরি করার নিয়ম হচ্ছে ফার্স্টে আমি ফার্স্ট পজিশনে বা জিরো পজিশনে আমি বলতে পারি আমার কনজাংশনটা বসাবো, দেন 2 নাম্বার পজিশনে যে ভার্বটা আমি বসাই আসছি, এতক্ষণ বলছিলাম যে যে কোনো একটা হাবজার্স তৈরি করতে গেলে 2 নাম্বার পজিশনে ভার্ব বসাইতে হয়। নেভেনজার্সেতে ভার্বটা সব সময় সবার শেষে বসবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কমেন্ট ভার্বটা লাস্টে চলে গেছে কমড, এখন দেখেন 2 নাম্বার পজিশনে নাই। আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আমরা আশা করি যে তুমি পরীক্ষায় পাশ করবে। তাহলে এটা ডয়েচ হচ্ছে ভিয়া হফেন, মানে আমরা আশা করি। হফেন মানে হচ্ছে আশা করা, এখন হচ্ছে দাস, দাস মানে হচ্ছে যে। এখন তুমির জন্য আমি লিখলাম ডু, এখন তুমি পাস করবে। আমরা বলছিলাম যে স্যার নমিনেটিভের পরে 2 নাম্বার পজিশনটা হচ্ছে আমার ভার্বের, তাহলে এখানে ভার্ব হচ্ছে পাস করা, ভার্ব হচ্ছে বেস্টিহেন মানে পাস করা, BASTAHN বেস্টিহেন পাস করা। এখন এখানে ডু বেস্টিয়েস্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বেস্টিয়েস্ট ভার্বটা নাই, ভার্বটা চলে গেছে কোথায়, সবার শেষে। এটা হচ্ছে আমার নেভেনজার্স তৈরি করার নিয়ম। আমার নেভেনজার্সে 2 নাম্বার পজিশনে ভার্বটা অলওয়েজ সবার শেষে থাকবে, এটা মনে রাখতে হবে। আর মাঝখানে আমার কনজাংশন যেটা আছে ওইটা বসাবো, তার আগে যেই দুইটা সেন্টেন্স আমরা অ্যাড করতেছি ওই 2টা সেন্টেন্সের মাঝখানে একটা কমা হবে। তাহলে এখানে 3টা জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে দুনো সেন্টেন্সের মাঝখানে একটা কমা, সেন্টেন্স হচ্ছে কনজাংশনটা এখানে মাঝখানে শুরুতে বসাবো, আর 3 নাম্বার হচ্ছে এই সেকেন্ড পজিশনে যে ভার্বটা হওয়ার কথা ছিল ওই ভার্বটা সবার শেষে হবে। এই 3টা জিনিস মনে রাখলে আমরা নেভেনজার্স তৈরি করতে পারবো। তাহলে কি কি বলছি আমার সাথে আরেকবার রিপিট করেন তো। ফার্স্টে আমরা কি করব, 2টা সেন্টেন্সের মাঝখানে কি বসাবো, কমা বসাবো। দেন আমরা নেভেনজার্সটা শুরু করব কনজাংশনটা বা কনিউংশনটা দিয়ে। এখন আমরা দাসের ব্যবহারটা শিখতেছি, আমরা দাস বসালাম, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। আর 3 নাম্বার স্টেপটা কি, 2 নাম্বার পজিশনে যে ভার্বটা ওইটা কোথায় যাবে, লাস্টে সবার শেষে যাবে। এখন সবার শেষে যাবে, হ্যাঁ। এখন সবার শেষে সে যাবে যে সে কিন্তু কনজুগেটেড হয়ে যাবে, ডুর সাথে কি হয়, বেস্টিয়ান থেকে বেস্টিয়েস্ট হয় না। তাহলে সে মনে করেন মনে মনে আপনি এখানে বেস্টিয়ান বসালেন, দেন লেখার সময় সবার শেষে দিলেন, তাহলে আমার এসটি ফর্মটা তো থাকবে, কারণ এখানে আমার নমিনেটিভে কি ছিল, ডু ছিল। তাহলে ডুর সাথে বেস্টিয়ান থেকে হয় যে কি, বেস্টিয়েস্ট, তাহলে এখানে বেস্টিয়েস্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার রুলস। এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। আমি যদি বলি যে জি জাক্ট, সে বলে বা বলেছে দাস যে জি হইতে কাইনে সাইট হাট, সে তার কোনো সময় নাই আজকে। তাহলে সে বলেছে বা বলে যে তার আজকে কোনো সময় নাই, তাহলে তার আজকে কোনো সময় নাই, এইটার সেন্টেন্সটা ছিল এরকম, জি হাট হইতে কাইনে সাইট। এইটা ছিল আমার নর্মাল সেন্টেন্সটা। পরের সেকেন্ড সেন্টেন্সটা যে জি হাট তারা আছে হইতে আজকে কাইনে সাইট কোনো সময় না, তার মানে তার আজকে কোনো সময় নাই। তাহলে আমার একটা সিম্পল সেন্টেন্সে আমার 2 নাম্বার পজিশনে দেখেন ভার্বটা ছিল, তাহলে হাবেন থেকে জি থার্ড পারসন সিঙ্গুলারের জিটা, ওই যে সে শি আছে না ইংরেজিতে, হি শি, এই শির জন্য কিন্তু জি আসে। তো ডয়েচে কিন্তু জি 4টা ফর্ম ছিল, এর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলারে ছিল ছোট হাতের জি। এখন সেন্টেন্সের শুরুতে তো এটা বড় হাতের হয়, এজন্য আমার এই জিটার এসটা বড় হাতের লাগতেছে, বাট আমরা এটাকে ওই যে মেয়ের জন্য থার্ড পারসন যে শিটা ওইটার জন্য জিটা আনছি, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে ওইটার সাথে আমার হাবেন ভার্ব থেকে কি আসবে, হাট আসবে। তাহলে জি হাট হইতে কাইনে সাইট, এইটা ছিল আমার একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স ছিল জি জাক্ট, সে বলে। তাহলে এই 2টা সেন্টেন্সকে আমরা এখন একসাথে করলে আমার নেভেনজার্স তৈরি করতে হবে। এখন যেহেতু সাবজেক্ট দুটোটাই সেম, তাহলে আমার বারবার জি বলার দরকার নাই, আমি নেভেনজার্স দাস দিয়ে বলে ফেলতে পারো। দাস মানে যে, এটা দিয়ে বসাইলে কিন্তু আমার অর্থটা মিলে যায়। সে বলেছে যে সে তার আজকে সময় নাই, তাহলে এই যে দাসটা আনলাম মাঝখানে। দেন 2 নাম্বার পজিশনে যে হাটটা ছিল, এই হাটটা সবার শেষে চলে আসছে, এই যে দেখেন এখানে সবার শেষে নিয়ে নিছি, কারণ হচ্ছে কি আমার এই সেন্টেন্সটা হচ্ছে আমার নেভেনজার্স হওয়ার কারণে আমি এই যে 2 নাম্বার পজিশন যে ভার্বটা বসার কথা ছিল এখানে, এইটাকে আমরা এখন সবার শেষে বসাই দিছি। তাহলে এটা আমার নেভেনজার্সটা হয়ে গেল। তো একটা কমা, তারপর দাস, দেন ভার্বটা সবার শেষে, এই হচ্ছে আমার নেভেনজার্স। তাহলে জি জাক্ট, সে বলেছে যে দাস জিহা হইতে কাইনে সাইট হাট, তার আজকে কোনো সময় নেই। এইভাবে যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে আমি জানি যে জার্মান ভাষা শেখা সহজ, আসলে কি সহজ নাকি একটু কঠিন আপনাদের মনে হয়? কঠিন লাগে আপনাদের?
একটু কঠিন আছে, কিন্তু অন্য ভাষা থেকে কিন্তু বা জার্মান ভাষা শেখা সহজ, কারণ আমরা অনেকে ইংরেজি পারি, আর ইংরেজির সাথে ম্যাক্সিমাম গ্রামার সেম, কনসেপ্ট সেম, আবার বর্ণমালাও সেম। তাহলে আমার বর্ণমালাগুলো আলাদা করে লিখতে শিখতে হয়েছে না। যেমন ধরেন আপনি যদি আরবি শিখতে যান, আলিফ বা তা আছে এগুলো শিখবেন, তো এগুলো ডিফারেন্ট আলফাবেট হয়ে যেত, কিন্তু ডয়েচে তো আলফাবেট ইংরেজির মতো। তাহলে এখানে আমার সুবিধা আছে, অনেক শব্দ দেখবেন ইংরেজির মতো, আর গ্রামারগুলো তো ফুললি তাদের মতো, শুধু একটু পজিশনের এদিক সেদিক হয়, এছাড়া ফুললি ইংরেজির মতো গ্রামার। আপনারা যত সামনে আগাবেন বুঝতে পারবেন ইংরেজির সাথে হুবহু মিল আছে। তো এই কারণে জার্মান তুলনামূলকভাবে শিখতে সহজ। তো আমি যদি বলি যে আমি জানি ইস, অথবা আমরা জানি ভিয়া ভিজেন, আমরা জানি যে জার্মান সহজ, তাহলে যে এর জন্য আমরা আসলাম দাস। এখন ডয়েচ, জার্মান ভাষা সহজ, শুধু একটুকে যদি আমি একটা মেইন সেন্টেন্স তৈরি করতাম, এমন হয়তো ডয়েচ ইস্ট আইনফাখ, এফাস জার্মান হচ্ছে সহজ। তাহলে 2 নম্বর পজিশনে আমার ভার্বটা থাকতো। এখন এটাকে যদি আমি নেভেনজার্সিতে ঢুকাই দেই, তাহলে ইস্টটা কোথায় যাবে? সবার শেষে যাবে না? তাহলে এই যে ডয়েচ আইনফাখ ইস্ট, ঠিক আছে, এই যে দেখেন ভার্বটা সবার শেষে চলে আসছে। আমি জানি যে জার্মান শেখা সহজ বা জার্মান সহজ। তাহলে নেভেনজার্স 2টা সেন্টেন্স যদি হাউবজার্স আমি দিয়ে দিই, এটাকে নেভেনজার্স বানাইতে পারবেন আপনারা এই দাস দিয়ে? যে বলবেন পারবেন তাকে আজকে টেস্ট নিব। কে পারবেন? এখন কেউ বলবে না, বলেন কে পারবেন? দিয়ে দেখেন, চেষ্টা করে দেখতে পারেন। ওকে, ইনশাল্লাহ এই যে আপনি পারবেন ইনশাল্লাহ। তাহলে আমার এই ধরেন এই সেন্টেন্সটা, এটা তো বলে দিছি, এটা দেখাবো না, এইটাও দেখাবো না, এইটা দিব। তাহলে আমার এখানে 2টা সেন্টেন্স আছে, 2টা হাউবজার্স আছে, এটাকে আমরা এখন একসাথে করব। তাহলে ইস হফে, আমি আশা করি, শেষ আমার সেন্টেন্সেস। ডু ভেস্টিয়েস দি প্রুফুং, তুমি পরীক্ষায় পাশ করো। তাহলে এইটাকে আমি যদি নেভেনজার্স বানাইতে চাই, দুটোটাকে জোড়া লাগাই দিয়ে, তাহলে কি হবে সেন্টেন্সটা? বড় কমপ্লেক্স সেন্টেন্স। ইস হফে কমা, তারপর হবে দাস ওয়েট ভাই, ডু সাকিব ভাই বলতেছেন না? আপনি একটু ওয়েট করেন, যে ভাই বলছে ওই ভাই চেষ্টা করুক একটু। আপনাকেও আচ্ছা, ধন্যবাদ, আপনাকে বলবো। হ্যাঁ, আনসারি ভাই তো বলছিলেন না, বলেন তো, জি ভাইয়া, জি। বলেন কি হবে? যে ইস হবে কমা ডাস ডু, এরপর বেস্টি, মানে বেস্টিএস যে ওটা শেষে চলে যাবে আর কি। দাস দু দি, সবটা সেন্টেন্স বলেন। হ্যাঁ, প্রুফুং 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 বেস্টিএস বেস্টিএস। বেস্ট, এটা এক্স্যাক্টলি। তাহলে এখানে সেন্টেন্স শুরু হয়েছিল নতুন সেন্টেন্স, এজন্য ডিটা বড়াতে ছিল, কিন্তু নেভেনজার্সিতে যেহেতু 2টা মিলে একটা সেন্টেন্স, তাহলে সেন্টেন্সের ভিতরে তো আর আমরা এটা ডিটা বড় হাতে রাখবো না, এটা ছোট হাতে রয়ে গেছে। তাহলে কি হলো, এখানে আমি একটা কমা দিলাম, তারপর একটা দাস অ্যাড করে দিলাম, যেহেতু অর্থের সাথে মিলানোর জন্য আমার এখানে এইটাই আসতেছে কনজাংশনটা, দাস মানে যে, ডিটা ছোট হাতের হয়ে গেছে, শুধুমাত্র এই ভার্বটাকে আমরা সবার শেষে দিয়ে দিব, দেন ফুল স্টপ। তাহলে ইস হফে, আমি আশা করি, দাস মানে হচ্ছে যে, মানে আমি আশা করি যে, ডু দি প্রুফুং বেস্টিয়েস, তুমি পরীক্ষাটাই পাশ করবে। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের নেভেনজার্স। ইস হফে দাস ডু দি প্রুফুং বেস্টিয়েস, তুমি পরীক্ষায় পাশ করবে, এটা আমি আশা করি। তাহলে এই সেম ভাবে আমরা যত নেভেনজার্স আছে ওইগুলা তৈরি করে ফেলবো, নিয়ম সব সেম থাকবে। মাঝখানে আমরা কনজাংশন বসাবো, একটা কমা দিব, আর 2 নাম্বার পজিশনে ভার্বটাকে সবার শেষে দিয়ে দিব। এভাবে রিলেটিভস যেগুলা, ওইগুলো সেম কনসেপ্ট, কিন্তু ওইগুলাতে আমার এই কনজাংশন গুলা থাকে না, ওইখানে থাকে রিলেটিভ প্রোনোমেন। তো রিলেটিভ প্রোনোমেন দিয়ে রিলেটিভস কিভাবে তৈরি করে ওইটা দেখাবো, ওইটাও এক ধরনের নেভেনজার্স, ওইগুলো আমরা করব। তো আজকে একটু পর্যন্তই থাক। আপনারা একটু যা পড়াইছি এটার গ্রামার বোঝার উপর বা টপিকটা বোঝার উপর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আর নয়তো আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো। নেভেনজার্সে তো শুধুমাত্র দাস হবে এরকম না, আরো অনেক কিছু হইতে পারে না স্যার? হ্যাঁ, সেটাই তো আমরা বললাম না যে আজকে শুধু দাস কনজাংশনটা দেখছি, আমরা আলস দেখবো, ভুল দেখবো, তারপর ভেয়ারেন্ট, তারপর জাইট, এরকম দাস ভেন, অনেক কিছু দেখবো। কনসেপ্ট সেম, জাস্ট সিচুয়েশন যে আপনি কি বলতে চাচ্ছেন ওইটার সাথে ম্যাচ করে যেই কনজাংশনটা আসবে, ওই কনজাংশনটা বসে আমরা নেভেনজার্স তৈরি করবো। ওকে। তো এইটা আপনারা কয়জন আসবেন বা আমাদের এটুকু আমি জানি না, বাট আমাদের স্টুডেন্টদেরকে আমরা হোমওয়ার্ক দিয়ে দিই, যেমন সেম জিনিসটা এখন আমরা দাস দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখছি, এখন আমরা এই সেন্টেন্স তৈরি করব। তো আমাদের দেখেন 35% der Deutschen sagen
35% জার্মানরা বলে যে, এই যে আমরা দাস দিয়ে করা শিখছি, যে তারা কি বলে, এখন এই বাকি সেন্টেন্সটা আমরা ফর্মুলেট করব বা ফর্মুলিয়ারেন মানে ফর্মুলেট করা। তাহলে আমরা কি বলছি, যখন নেভেনজার্সে হবে তখন ভার্বটা কোথায় যাবে, সবার শেষে যাবে। তাহলে এখানে এসেনটা ভার্ব, তাহলে দাস জি আম লিপস্টেন নুডেল গেরিস্ট, তারপর হচ্ছে এসেন। তাহলে এটা হলো যে আমার মেইন নেভেনজার্সে। তাহলে এটা অর্থটা কি দাঁড়াচ্ছে, বলতেছে 35% der Deutschen sagen, মানে 35% জার্মানরা বলে যে তারা অধিকাংশ সময়ে নুডলস খায়। নুডল গেরিস্ট মানে হচ্ছে নুডলের ডিশ, নুডল দিয়ে তৈরি করা যে খাবারগুলো এগুলা। তাহলে এখানে আমার দাসটা দিয়ে তৈরি হয়ে গেল। এভাবে বাকি সবগুলা সেন্টেন্স তৈরি করা লাগবে। তো এটা আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিতাম, বাট আজকে যেহেতু ডেমো ক্লাস আর হোমওয়ার্ক দিচ্ছি না, আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা আসবেন ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে করাবো, এবং আমরা প্রতি ক্লাসের একটা ক্লাসের পরের ক্লাসে আগের ক্লাসের হোমওয়ার্কগুলো রিভিউ করি। কারো কোনো প্রশ্ন থাকলে ওই ক্লাসে পরের ক্লাসে আমরা রিভিউ করি এবং সলিউশনও করার চেষ্টা করি যদি কেউ না পারে। আর 2-3টা করে আমরা ক্লাসে করি, দেন বাকিগুলো হোমওয়ার্ক দিই। এটা হচ্ছে আমাদের পড়ার টেকনিকটা। তাহলে এই যে এই সেম জিনিসগুলো আপনারা যখন এক্সটেন্সিভ কোর্সে যাবেন তখন কি করবে, ক্লাসের মধ্যে সব করানোর চেষ্টা করবে। এবার আজকে যে নেভেনজার্সের সংজ্ঞা বলছি ওই সংজ্ঞা নিয়ে 15-20 মিনিট কথা বলবে। তো এগুলো আননেসেসারি, এগুলা করলে ধরেন যারা ক্লাসে সব শেষ করতে চায় তাদের জন্য বেনিফিটেড, বাট অনেকে আছে এরকমটা চান না বা ওইভাবে অত সময় লাগায় পড়তে চান না, বা অনেকে আছেন স্টুডেন্ট, সবাই অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকেন, সো ওনারা পড়ার ফ্লুতেই থাকে, সো এগুলা না করাইলে হয়, পরে হোমওয়ার্ক দিয়ে দিলে। তো এই কারণে ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ কোর্সটার মধ্যে ডিফারেন্টটা, পার্থক্যটা। তো এগুলা আসলে ইন্টেন্সিভ কোর্সগুলাতে যে কোপ আপ করতে পারবেন এমন কিছু না, বা যারা স্লো মোশনে বা ওই যে একটু আগে এক ভাই প্রশ্ন করলেন পারবেন কিনা, অবশ্যই পারবেন ইনশাল্লাহ, রেগুলারিটি মেনটেন করবেন। আর নয়তো আমাদের কোর্সটা হয় 1.5 মাসে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কাছে তো পড়ার জন্য আপনি যতদিন ইচ্ছা ততদিনই পড়তে পারবেন। তবে এইটা গ্যারান্টি দিলাম যে ক্লাসের থেকে সবকিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। তো বুঝে গেলে আপনি যদি 1.5 মাসে পরে আরো নিজ থেকে আরো 1 মাস সময় নিয়ে নিজে বাকি যা যা আপনি নিজে বাসায় পড়েন নাই বা প্র্যাকটিস করেন ওইগুলো প্র্যাকটিস করবেন, তাহলেই তো হয়ে গেল এটা এক্সটেন্সিভ কোর্স। তো এটা ডিসিশন আপনার উপর, আপনারা ইন্টেন্সিভ কোর্স করবেন নাকি এক্সটেন্সিভ কোর্স করবেন। তো আমাদের সাথে পথ চলা নিয়ে একটু বলি। আমাদের যদি আপনার তো এটা A2 কোর্স, যারা A1 আছে তাদেরকে বললাম যে আমাদের সাথে A1 করার পর A2 করতে পারবেন, দেন B1 পর্যন্ত তো আমাকেই পাবেন, B2 পর্যন্ত পারবেন। তার পাশাপাশি আমাদের স্টুডেন্টদের জন্য তারা যেই ধরনের ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তাদের অনেক প্রশ্ন থাকে, অনেক গাইডলাইনের দরকার হয়। তো আমি যেহেতু প্রায় 5.5 বছর ধরে জার্মানিতে আছি ইনশাল্লাহ, এবং এই বছর আমার সিটিজেনশিপও হয়ে যাবে আশা করি। আমার অলরেডি সিটিজেনশিপ টেস্ট দেওয়া হয়ে গেছে, রেজাল্ট আসলে অ্যাপ্লাই করে দিব। তো জার্মানির অনেক ভিসা নিয়ে কাজ করছি, স্টুডেন্ট ভিসা, স্পাউস ভিসা, হাউস বিল্ডিং, সব অপরচুনিটি কার্ড, তো অনেকভাবে গাইড করছি। তো আপনাদেরও আমার কাছ থেকে ফুল গাইডটা পাবেন ইনশাল্লাহ। আর ওই সবগুলা মৌখিক যেই গাইডলাইন বা তথ্য সবগুলা ফ্রি আমাদের স্টুডেন্ট জন্য, মানে কাউন্সিলিং যেটা। আর কেউ যদি চান যে আপনাদের ভিসা প্রসেসিংটা করানোর জন্য আমাদের দিয়ে, তাহলে ওইটা করাতে পারবেন, বা তো ওইটা পেড সার্ভিস। তো যারা মোটামুটি ইন্টারনেটের উপরে বা কম্পিউটার ইউজের উপরে একটু নলেজ আছে, তারা ডকুমেন্টেশন, অ্যাপ্লিকেশন সবকিছুই তো এখন অনলাইন, জার্মানির সবকিছুই অনলাইন। তো সবকিছু আমাদের গাইডলাইন পেয়ে নিজে থেকেই করতে পারবেন। আর যারা পারবেনই না একেবারে, তারা কোনো এজেন্সির কাছে না যেয়ে আমাদের কাছে আসতে পারেন। আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করি, 1-to-1। তো এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই, অনেকে প্রতারিত হয়। আর আমাদের এগুলার ফি খুবই লো, অনেকে অনেক লাখ লাখ টাকা দিয়ে এক এক জায়গায় যায়। এগুলা অনেক নিউজ আছে, অনেক সময় যোগাযোগ করে এবং বলে আমাদেরকে যে এতদিন আপনাদের কাছে আসলাম না কেন, বা এরকম অনেকে অনেকভাবে প্রতারিত হয়। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দেয়, সেটা হচ্ছে অনেক মানুষই তথ্যের মানে গ্যাপের কারণে, ইনফরমেশন গ্যাপটা, অনেকে মনে করে যে ইউরোপ মানেই টাকা। এর জন্য কি করে, এজেন্সিকে ধরে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে ধরেন তাকে ক্রোয়েশিয়া বা ওই রকম ছোট ছোট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, যেগুলো বাংলাদেশ থেকে বেশি ফকির, ওই ধরনের কান্ট্রিগুলোতে পাঠাই দেয়, মনে করে যে ইউরোপ মানেই টাকা। ওইসব কান্ট্রিতে যাওয়ার পর যখন ইনকাম করতে পারে না 30-40 হাজার টাকা মাসে, বাসায় টাকা পাইতে পারে না, তখন ঘুরে ফিরে আবার কষ্ট করে, তখন চিন্তা করে যার ভালো কান্ট্রিতে কিভাবে যায়। তো এরকম অনেকে আছে। আবার অনেকে দেখা যায় স্টুডেন্ট ভিসায় অনেককে অনেক দেশে পাঠাই দেয়। কিরকম দেশে বা কি ধরনের ইউনিভার্সিটিতে পাঠায় আমি আপনাদেরকে বলি। পাবলিক ইউনিভার্সিটিতে তো চান্স পাওয়া এমনিতেই ডিফিকাল্ট,
কারণ পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি থাকে না বা অনেক ল থাকে, আর এগুলা মেরিট অনুযায়ী নেই। যে ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ওগুলাতে তো আপনার টাকা থাকলে আপনি পড়তে পারেন, আপনার যদি টাকা থাকে আপনি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও পড়তে পারবেন, তাদের যে পেইড কোর্সগুলা। কিন্তু আপনার যদি টাকা না থাকে আপনি কি করবেন, পাবলিক যে সাবজেক্টগুলা বা ফ্রি যেগুলো মেরিট লিস্টে নেই ওগুলাতে তো আপনার কম্পিটিশন করে যেতে হবে। তো ডেনমার্ক, ফিনল্যান্ড, এরকম জার্মানিতেও প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তো বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি করায় দেয়, টিউশন ফি থাকে ওগুলার 8,000, 10,000, 15,000 ইউরো। ফার্স্টের দিকে বলে যে এত টাকা লাগবে, কারণ ওই টিউশন ফিগুলো একটা ইউনিভার্সিটি কিন্তু প্রথমে সবগুলো নিয়ে নেয় না, ধরুন পার্টে পার্টে নেয়। তো এজেন্সিগুলো কিভাবে প্রতারিত করে আমি বলি, এই স্টুডেন্টদেরকে বলে আইএলটিএস মাইলস কিছু লাগবে না, এত টাকা দাও আমাদেরকে, আমরা তোমাদেরকে ভিসা প্রসেসিং করে ধরেন ডেনমার্ক পাঠাই দিব। তো পাঠিয়ে দিয়ে বলে ধরেন 2 লাখ, 5 লাখ, 10 লাখ এভাবে করে 15 লাখ টাকা ওদের কাছ থেকে নেয়, নিয়ে তাকে স্টুডেন্টকে পাঠায় নি, ভিসা হয়ে যায়, সবকিছু হয়ে যায়, ওকে ঠিক আছে হবে। কিন্তু ওই জায়গাতে এসে তাদের তো সার্ভাইভ করতে হবে। সে যে স্টুডেন্ট জব করে তার ইউনিভার্সিটি টিউশন ফি যদি হয় 15,000 ইউরো এক বছরের, সে এক বছর রুজি করবে 10,000 ইউরো। তো কি হইলো তার? তো সে যেটা ক্যারিয়ার করতে আসলো এখানে, সে তো সার্ভাইভ এখানে করতে পারে না। তো এরকম প্রাইভেট ইউনিভার্সিটিতে ভিসা পাওয়াই দিয়ে তারপর স্টুডেন্ট আসার পর বুঝে এখন স্টুডেন্ট তো সে চলতে পারে না, এখন তো ইউনিভার্সিটির ফি দিতে পারে না, এখন খুঁজে যে জার্মানি আসতে পারবে কিনা বা অন্য দেশে যেতে পারবে কিনা, এরকম অপশন খুঁজে। আবার এমন প্রত্যন্ত অঞ্চল ইউনিভার্সিটিতে পাঠায় যেখানে ওয়ার্কিং স্টুডেন্ট বা স্টুডেন্ট জবই নাই, যে জব করে, মানে শুধু অফার পাঠায়। এখন অফার পাইলেই তো আপনি ভিসা হবে, এটা গ্যারান্টি, তাই না? কিন্তু ভিসা হইলেই যে আমি ওইখানে যে সার্ভাইভ করতে পারবো বা আমি যে উদ্দেশ্যে আসছি উদ্দেশ্য সফল হবে এমন কিছু তো না। তো বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে প্রতারণ স্বীকার করে এরা। তো আশা করি আমাদের কাছে আসলে এরকম ইনফরমেশন গুলা সবগুলোই পাবেন, সব ধরনের লিগ্যাল ওয়েতে যত ইনফরমেশন হেল্প করার দরকার ওই হেল্পগুলো আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। তো এটা হবে আমাদের সাথে আপনাদের পথ চলা। সো এটা একটা ফুল প্যাকেজ ধরতে পারেন। যদি আপনারা ভর্তি হন তাহলে এই হেল্পগুলো আমরা করবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের সাইড থেকে প্রমিস। এখন আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আপনারা জাস্ট একটু রিলেভেন্ট প্রশ্ন করবেন আর দয়া করে। আর বাকি এক্সট্রা প্রশ্ন থাকলে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি ফ্রি থাকলে কল ব্যাক করবো। আমি নিজে ফুল টাইম জব করি, তো এই কারণে আমি জবে যেদিন অফিসে থাকি ওইখানে কল ধরতে পারবো না, বাট আপনারা কাইন্ডলি আমাকে মেসেজ করবেন আগে কল দেওয়ার আগে, তাহলে আমি ফ্রি টাইম হয়ে আপনাদেরকে কল ব্যাক করবো। তো এই যে শরীফুল ইসলাম ভাই, আপনি হাত তুলছেন ভাই, আপনার প্রশ্নটা দিয়ে শুরু করি। ভাই ওই যে জানতে চাচ্ছি যে হাউস বিল্ডিং করতে গেলে আমি যেখানে হাউস বিল্ডিং করব সেখানে কি থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা থাকে? না, হাউস বিল্ডিং এ আপনার ওইভাবে দিবে না। হাউস বিল্ডিং এর মান্থলি স্যালারি দিবে, আপনার থাকা খাওয়া আপনি প্রাইভেটলি আপনি নিজে করবেন। যেমন আমরা স্টুডেন্ট ভিসায় ব্যাচেলর বা মাস্টার, আমরা ব্যাচেলর মাস্টার্স করতে যেমন পার্সোনালি আসি, সবকিছু আমাদের ম্যানেজ করতে হয় এরকম। তবে অনেক বড় কোম্পানিগুলো আছে যাদের সাথে হাউজিং এজেন্সি গুলার সম্পর্ক, মানে একটা কমিউনিকেশন থাকে। তো বড় যে কোম্পানিগুলো আছে ওরা হচ্ছে ওদের সাথে হাউজিং এজেন্সি গুলার কিছু কোলাবোরেশন থাকে। তো ওই ধরনের কোম্পানিগুলোতে জব পেলে আপনি ওই অ্যাপার্টমেন্ট নেওয়া বা বাসা খোঁজাটা একটু ইজি হয়ে যায়। বাট এছাড়া আপনাদের পার্সোনালি করতে হয়। আমি যতদিন বা যত বছর স্টুডেন্ট হিসেবে ছিলাম তত বছর আমি নিজেই পার্সোনালি অ্যাপার্টমেন্ট খুঁজে রুম খুঁজে থাকছি। বাট আমি যখন সিমেন্সে ঢুকছি তখন তাদের হাউজিং এজেন্সির সাথে কোলাবোরেশন ছিল, তাদের থ্রুতে তাদের পোর্টালে আমরা এমপ্লয়ি হিসেবে অ্যাপ্লাই করতে খুব ইজিলি অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি। তো এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে হাউস বিল্ডিং পাইছেন ওইটার উপর ডিপেন্ড করবে। আর খরচের কথা যদি বলি, ধরেন একজন স্টুডেন্ট হিসেবে, ধরেন ব্যাচেলর লাইফ স্টুডেন্ট হিসেবে আমাদের খরচগুলা কিরকম হয় আমি একটু আপনাদেরকে অ্যামাউন্ট গুলাই বলি। ধরেন আমি একটা সিম্পল এক রুমের বাসা, একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, যেটা আপনাদের মেস হয় বা এরকম, আমাদের মেসে তো 2-3 করে থাকি, বাট এখানে মেসে এক রুমে একজনই থাকি। তো এখানে এটা যদি ভাড়া ধরি তাহলে 300 থেকে 350 ইউরো ধরেন বাসা ভাড়া। এখানে মধ্যে ইন্টারনেট বা ইলেকট্রিসিটি সব ইনক্লুডেড থাকতে পারে। শেয়ার অ্যাপার্টমেন্টে ইন্টারনেট ইলেকট্রিসিটি সব আমরা শেয়ার করি, তাহলে এটা হলো ভাড়া ধরলাম আমি 350 ধরলাম। আপনার নিজের খাওয়ার জন্য 100 বা আপনি সর্বোচ্চ 150 ইউজ করতে পারেন। এখন আপনি কি খান বা কিভাবে খান বা কতটুক খান এটা ডিপেন্ড করে আপনার উপর। আমি জাস্ট নর্মালটা ধরলাম, অনেকে আবার সিগারেটও খাই, তো ওইটার জন্য আলাদা খরচ থাকে, তো ওইটা আমি ধরলামই না, আমি ধরলাম 150। দেন আর তো আপনার কোনো খরচ নাই, ইন্স্যুরেন্স তো আপনি যে স্যালারি পাবেন ওইখান থেকে ইন্স্যুরেন্স কেটে নিবে। তো এটা হচ্ছে 150। আর আপনি যদি আরো এক্সট্রা খরচ ধরেন, তা আমি ধরলাম আরো 100 ইউরো ধরলাম, ধরেন সাপোজ 300, 400, 500 আর 600, তাহলে সর্বোচ্চ 600 মোটামুটি। আমার অনেকে 550 দিয়ে হয়ে যায়। বাট আপনি হাউস বিল্ডিং এ যে কোনো একটা হাউস বিল্ডিং ঢুকলে আপনি মিনিমাম 900 থেকে 1000 ইউরো পাবেন আশা করি। তো এখানে দেখা যাচ্ছে যে 300-350 ইউরোর মধ্যে।
হ্যাঁ, তো 300 350 ইউরো আপনি আপনার স্যালারি থেকেই সেভ করতে পারবেন। যদি আমি 300 ইউরো ধরি, এটাকে যদি আপনি 130 দিয়ে গুণ দেন, তাহলে প্রায় 40-45 হাজার টাকার মতো সেভ হইলো। এখানে আরেকটা কথা হচ্ছে, আর আপনি ওইখানে পার্ট টাইম আবার জব করা যাবে উইকেন্ডে না? কাজ করতে পারবেন, উইকেন্ডে 20 আওয়ার্স কাজ করতে পারবেন। সো যদি 20 আওয়ার্স কাজ করেন, তাহলে ওইখানে মিনিমাম যদি 20 আওয়ারে কাজ করেন, মিনিমাম 1100 ইউরো বা 1000 ইউরো আপনি আর্ন করতে পারবেন। তাহলে মোটামুটি আপনি ধরেন 1200-1300 ইউরো, আপনি যদি সময়টা কাজে লাগাইতে চান, 1200-1300 ইউরো আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, এটা হিউজ। হাউস বিল্ডিং এ আপনি থাকতে কতদিন ওনাদের ওখানে ডিউটি করতে হয়, মানে কোম্পানিতে কাজ করতে হয় কতদিন? উইকডে হচ্ছে এখানে মনটাক থেকে ফ্রাইটাক, তাহলে এই 5 দিনে আপনি স্যাটারডে কোন সানডে বাইরে কাজ করতে হয়? তো এইটার ভিতরে আপনারা ফুল টাইম জব আমি যদি ধরি 8 ঘন্টা করে বা 7 ঘন্টা ধরে, এটা ডিপেন্ড করে কোম্পানির উপর, তাদের কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে আপনি কত ঘন্টা কাজ করতে হবে। তো এই 5 দিনের ভিতরে আপনারা ধরেন 3-4 দিন বা 3 দিনই কাজ করলেন, আর 2 দিন পড়াশোনা করলেন, ওই যে বেরুফ স্কুলেতে পাঠাবে, প্রফেশনাল স্কুল যেগুলো। আনসারি ভাই। আর একটা কথা ভাইয়া, জি ভাই বলেন। হাউস বিল্ডিং করে কি জার্মানিতে পিআর পাওয়া সম্ভব, মানে সেটেল হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, সম্ভব কেন হবে না। আমি কিছুদিন আগে 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি যে মাত্র 5 বছরের জার্মান নাগরিকত্ব। ওইখানে আমি রিকোয়ারমেন্ট গুলো দেখাই দিছি। আপনি যেই ভিসাতেই আসেন, 5 বছর ভ্যালিডিটিতে থাকার পরে 5 বছর ভ্যালিডিটিতে থাকার পরে আপনি, আর যদি B1 লেভেল থাকে, আর আপনি যা নিজেকে চালানোর মতো ফিনান্সিয়াল এবিলিটি থাকে, তাহলে 5 বছর পরে আপনি পার্মানেন্ট মানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। তো পিআর আর সিটিজেনশিপের ডিফারেন্স আছে। পিআরটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টশিপ, কিন্তু পাসপোর্ট পাবেন না। আর আপনি যদি সিটিজেনশিপ পেয়ে যান, পাসপোর্ট পেয়ে যান, তাহলে আপনার তো পিআর এর দরকার নেই, এমনিতেই আনলিমিটেড। জি ভাইয়া। আর আর টেম্পোরারি রেসিডেন্ট কার্ড তো স্টুডেন্ট ওখানে গিয়ে দিয়ে দিবে না? থাকা অবস্থায় ওইটা রেসিডেন্ট কার্ড, যেটা ওইটাই টেম্পোরারি থাকবে। আনসারি ভাই, আপনার প্রশ্ন ছিল? জি ভাইয়া। ভাইয়া আমরা যারা অন্য কোনো ইনস্টিটিউট থেকে আমরা A1 কমপ্লিট করেছি, দেখা যায় যে এখানে আমরা দুইজন আছি একই ইনস্টিটিউট থেকে কমপ্লিট করেছি A1, সেখানে আমাদের হালকা কিছু টপিক গ্যাপ পড়ে গেছে। ওইগুলা কিভাবে মানে কমপ্লিট করা যেতে পারে, বা এগুলো আমাদের কিভাবে কোর্স মানে ম্যাটেরিয়াল গুলা কমপ্লিট দেখতে করবো? পারেন। আমার এটুর যে আউটলাইনটা, ওইটার ভিতরে যদি ওই টপিক গুলা থাকে, তাহলে তো হয়ে যাচ্ছে। আর নয়তো ক্লাসে আমাকে প্রশ্ন করতে পারেন যে এই জিনিসটা বুঝতেছি না বা এই টপিকটা আমার জানা নাই, ক্লাসে আমি আনসার দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। জি ভাইয়া, ধন্যবাদ। অলিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি বলেন। ভাই আমি ডিপ্লোমা শেষ করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো ভাই আমি হাউস বিল্ডিং এ যেতে চাচ্ছি জার্মানিতে। তো ভাইয়া আমি কি হাউস বিল্ডিং শেষ করার পরে আমি কি বিএসসি করতে পারবো ওই দেশেই? বিএসসি হ্যাঁ, ওখানে কি বিএসসি করতে গেলে কি তখন আমি কি এই যে আমি যে হাউস বিল্ডিং এ যাবো, আমি একটা জব করব একটা ফার্মের আওতায়, তাই আমি যখন বিএসসি তে জয়েন করব, তখন কি আমি সেই জবটা আমার থাকবে নাকি জবটা আমার থাকবে না এরকম, নাকি এটা আমাকে আপনার জবটা উপর, ছেড়ে দিতে হবে? আপনার দুইটা প্রশ্ন, দুই পার্টে বলি উত্তরটা। আপনি বলছেন ইয়ের পর হাউস বিল্ডিং এর পরে বিএসসি করতে পারেন কিনা, অবশ্যই পারবেন, এটা গেল একটা। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি ব্যাচেলর করা অবস্থায় জব থাকবে কিনা। আপনি হাউস বিল্ডিং শেষ করার পর ধরেন আপনি একটা কোম্পানিতে একটা জব নিয়ে ঢুকলেন, তাহলে এই জবে তো আপনার সপ্তাহে ধরেন 5 দিন কাজ করতে হবে। এখন আপনি যে বিএসসি করবেন, এটা আপনার ডিসিশন। আপনি আরো পড়াশোনা করতে চাইলে আপনি উইকেন্ডে বা ইভিনিং শিফটের যেই জব, প্রফেশনাল যেই স্টাডি ওগুলা করতে পারেন। তাহলে আপনি সপ্তাহে 5 দিন আপনি একে জব করলেন, বাকি 2 দিনে যে উইকেন্ডের বিএসসি প্রোগ্রাম ওগুলাতে বিএসসি করলেন। এটা আপনার ডিসিশন, আপনি ওইভাবে লোড নিতে পারবেন কিনা। এখন এমন যদি হয় আপনার বিএসসিটা বা ইউনিভার্সিটি ক্লাসগুলো আপনার উইকডেতে জবের ডের উপরে পড়ে গেছে, তাহলে আপনি এটা কিভাবে ম্যানেজ করবেন? হয় আপনার জব ছাড়তে হবে, আর নয়তো আপনার স্টাডি ছাড়তে হবে, বা আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন না, কিন্তু পরীক্ষার সময় জব থেকে ছুটি নিয়ে নিয়ে পরীক্ষাগুলো দিতে পারবেন। তো এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি এটা কিভাবে ম্যানেজ করবেন। তো স্টাডি আপনি করবেন না করবেন, এটা আপনার ডিসিশন। জবও আপনি করবেন না করবেন, এটা আপনার ডিসিশন। অনেকে আছে না জবে ঢুকে 2 মাস 3 মাস পর জব ছেড়ে দেয়। তো সবই আপনার ডিসিশন, আপনি যেটা ইচ্ছা করতে পারবেন। ইসমাই ভাই পাইছেন না তখন স্যার? কি ভাই বিএসসি, ধরেন আমি বিএসসি তে ভর্তি মানে হাউস বিল্ডিং এর পরে আমি বিএসসি তে মানে বিএসসি তে ভর্তি হলাম, আমি বিএসসি তে ভর্তি হওয়ার পরে আমি কি মানে ধরেন আমার টাইম হলো না, মানে ধরেন মানে এমন টাইমে ক্লাস পড়লো যখন আমার মানে ওয়ার্ক ডে থাকে, ওরকম দিনে আমার ক্লাস পড়ে গেল, আমি ভাই চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি কি মানে পার্ট টাইম জব করে কি আমি বিএসসির খরচ চালাতে পারবো? পার্ট টাইম জব করে মাস্টার শেষ করতে পারছি, আপনি বিএসসি পারবেন না? মাস্টার্সও করছি, ফ্যামিলিও চালাইছি, তো আপনি পারবেন না? ইনশাল্লাহ পারবেন। আপনার জি ভাই বলেন। রেস্টুরেন্ট থাকা অবস্থায় আপনি এখন বর্তমান রুলস অনুযায়ী 30 ঘন্টা কাজ করতে পারেন। 30 ঘন্টা হচ্ছে মোর দেন এনাফ।
আপনি আপনার পড়াশোনার সাথে আপনার ফ্যামিলিও চালাইতে পারবেন, নিজেকে চাইলে সবই পারবেন ইনশাল্লাহ। ভাইয়া বলছি যে আমি ভাই সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি ডিপ্লোমাতে। আমি এখন হাউস বিল্ডিং এ কি আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং মানে সিভিলের ব্যাকগ্রাউন্ডেরই কোনো সাবজেক্টই নিতে হবে, নাকি আমি অন্য কোনো সাবজেক্ট নিতে পারবো? মানে এরকম কি কোনো সমস্যা হবে? হাউস বিল্ডিং এর এগুলো হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট বা এসএসসি যেটা। এরপরে কোনো গ্রুপ বা কোনো প্রিভিয়াস স্টাডির কোনো ক্যাটাগরি নেই, জার্মানিতে 9 বা 10ম গ্রেডে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনাটা যে জেনারেল, এরকম কোনো স্পেসিফিক না যে সায়েন্স আর্টস কমার্স, এরপরে তারা হাউস বিল্ডিং করে। তো এটার বেশি আলাদা প্রিভিয়াস কোনো রিকোয়ারমেন্ট নাই যে তার সায়েন্স এই জবের জন্য তার সায়েন্স লাগবে, এই জন্য কমার্স লাগবে। এমন থাকতে পারে যে ধরেন আপনার ইলেকট্রিক্যাল যে পড়া তার জন্য সে আগে ম্যাথামেটিক্স আর ফিজিক্স থাকতে হবে তার সাবজেক্ট, এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে। বাট এমন না যে সে আপনি ইলেকট্রিক্যাল করছেন আপনি তো বেশি করে ফেলছেন। এসএসসি বা এসএসসি এইচএসসি বলা থাকে না, শুধু এসএসসি বলা থাকে, এইচএসসি হলে বেটার। এর কারণ আছে, এগুলো পরে ডিসক্রাইব করবো কোন এক সময়। তো প্রিভিয়াস কোনো রিকোয়ারমেন্ট থাকা লাগে না, ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা সেটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। অন্য ভাইদের কাছে যাই। ইসমাইল হোসেন ভাই, একটু সংক্ষেপে করবেন ভাই, আমার বাসায় গেস্ট আসছে। আমরা দেড় ঘন্টা বলছিলাম, 1 ঘন্টা 40-42 মিনিট হয়ে গেছে। তো প্রশ্ন শেষ হবে না আমি জানি, বাট আপনাদের প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি মেসেজ করলে ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। একটু সংক্ষেপে বলবেন বাকি প্রশ্নগুলো ইসমাইল ভাই। জি অবশ্যই। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমি আমার কোশ্চেনে গেলাম। জাস্ট আমি জানতে চাচ্ছিলাম যে আমি যদি আপনাদের কাছ থেকে A1 থেকে শুরু করে B1 পর্যন্ত পড়ি, শেষ পর্যন্ত আমাকে কি গণিত ইনস্টিটিউট বলেন বা অন্য কোথাও এক্সাম সার্টিফিকেটের জন্য এক্সাম যে দিতে হবে, তখন কি তারা নিবে? অনেক জায়গায় শুনছি তখন তারা বাইরের স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না। অবশ্যই নিবে, না নেওয়ার কারণ কি? পরীক্ষা কোর্সের সাথে এক্সামের তো কোনো সম্পর্ক নাই। আপনি কোর্স বা করেন না করেন, নিজে পড়েন, গুতেতে পড়েন, আমার এখানে পড়েন, অন্য স্কুলে পড়েন, এটা তাদের তো মাথা ব্যথা নাই। পরীক্ষাগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ এক্সাম। ওইগুলা আপনার ওই যে বললাম ফার্স্টে, বইয়ের সাথে সম্পর্কিত না, ইনস্টিটিউটের সাথে সম্পর্কিত না। আপনি বাইরে থেকে গেলেও আপনার কাছে যা প্রশ্ন আসবে তাদের থেকে পড়ে গেলেও সেম প্রশ্ন, সেম ক্যাটাগরি, সেম। তো স্ট্যান্ডার্ডাইজ এক্সামগুলো এরকমই হয়। আপনি প্রিপারেশন যেখান থেকে নেন, আপনি জাস্ট পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে পারলে ওই পরীক্ষা দিবেন। আর আপনার ওই রকম স্কিল থাকলে অবশ্যই পাস করবেন। তো এখানে কোনো ওই রকম নাই যে আপনার এই গুতেতেই পড়তে হবে বা নেটওয়ার্কের বই পড়তে হবে, কোনো কিছু হবে না, ঠিক আছে? জি, আরেকটা এরকম সব কোশ্চেন ছিল। ল্যাঙ্গুয়েজে, যেমন আইএলস এর জন্য আমরা আইডিপি তে পরীক্ষা দিই, ব্রিটিশ কাউন্সিলে পড়ে দাও। বাংলাদেশে এই 2টা ছিল, কিন্তু অন্য দেশে তো আরো অনেক ইনস্টিটিউট থাকে যারা আইএলস পরীক্ষা প্রোভাইড করে। তো এগুলো ইনস্টিটিউটের সাথে স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষাগুলোর কোনো সম্পর্ক নাই। তো সেটা বলছে আমি যদি নিজেও চাই যে গুতে ইনস্টিটিউট থেকে, জার্মানিতে যার মেইন সেন্টার, ওদের থেকে আমি অনুমোদন নিয়ে আমি আমার জার্মানি স্কুলে গুতে ইনস্টিটিউটের পরীক্ষার সিট ফেলাবো, তাহলে সেটা আমিও করতে পারবো। তো এটা কোনো সমস্যা নাই, ইনস্টিটিউটের সাথে আপনি যেখান থেকে পড়েন করতে পারবেন। যে আরেকটা সাজেশন নিতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, সেটা হলো যে আমি যেই বিষয়ে ট্রেনিং নিব অথবা হাউস বিল্ডিং প্রোগ্রামে যাব, সেই বিষয় রিলেটেড কি আগে থেকে আমার বাংলাদেশ থেকে একটা 6 মাসের শর্ট কোর্স করে নেওয়া ভালো হবে? ওইটার উপরে কাজ করার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ শেখাটা উচিত হবে, নাকি শুধু ল্যাঙ্গুয়েজে ফোকাস দিলে হবে? আপনি এক্সট্রা যত কিছু করেন সবকিছু বেনিফিশিয়াল। কারণ হচ্ছে আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন তো কম্পিটিশন করতে হবে অন্যদের সাথে। তো যাদের বেশি এক্সপিরিয়েন্স আছে বা ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি আছে বা সার্টিফিকেশন আছে তাদেরকে তারা প্রায়োরিটি দিবে না। তো হাউস বিল্ডিং তো এক ধরনের জব। তো ওই জবে আপনাকে অন্যদের থেকে আগাইতে গেলে আপনি যত নিজের মাঝে স্কিল বা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন ততই ভালো। এখন এটা আপনি যদি করতে চান অবশ্যই করতে পারবেন, এটা ভালো আইডিয়া। জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তারপর হচ্ছে ভাইয়া গোতে ইনস্টিটিউটে এক্সাম দেয়া কি A2 কমপ্লিট করে একদম দিতে হয়? তার আগে কি এমন কিছু মানে নাই, কোনো আপনি exam দিতে হয় যেটা না? ইচ্ছা সেটাই দিতে পারবেন। আপনি B1 চাইলে শুধু B1 দিতে পারবেন। হাসিনুর রহমান না, ভাই, আমি বলছি ভাইয়া A1 শেষ করে আবার মানে A1 শেষ করে এক্সাম দিতে হয়, A2 শেষ করে এক্সাম দিতে হয়, নাকি একবারে A1 A2 কমপ্লিট করে দিলে হবে? আপনার যখন মন চাই, যেটা মনে চায় সেইটা দিতে পারবেন। এখন পাস করা না করা ডিপেন্ড করে আপনার স্কিলের উপর। আপনি মনে করেন A1ও শেষ করছেন, আপনি B1 পরীক্ষা রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে দিলেন, তো রেজাল্ট ফেল আসবে, কিন্তু পরীক্ষা দিতে তো কোনো বাধা নাই। পরীক্ষা আপনার যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। হাসিনুর রহমান ভাই, এমডি হাসিনুর রহমান ভাই। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এই মনে করেন হাউস বিল্ডিং অথবা ওই অপরচুনিটি কার্ড যেটা আছে এটা নিয়ে যদি জার্মানি যাই তো ওখান থেকে কি আমি আবার মাস্টার্সে কনভার্ট করতে পারবো, মানে স্টুডেন্ট ভিসা কনভার্ট করতে পারবো?
এখানে হাউস বিল্ডিং এই অপরচুনিটি কার্ডের ডিসক্রিপশনে জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে ঢুকবেন, অপরচুনিটি কার্ডের ডিসক্রিপশনে বলা আছে যে দিস ভিসা ক্যান নট বি ট্রান্সফার টু এনি আদার কাইন্ড অফ ভিসা, মানে এখানে অন্য ভিসা ক্যাটাগরিতে চেঞ্জ করতে পারবেন না, এটার দ্বারা ওরা অ্যানাউন্স করে দিছে। তো হয়তো ইলিগেল ওয়ে বা বাইপাস করার অনেক ওয়ে থাকতে পারে, বাট ওগুলা তো আমি বলবো না, যে যেটা ভ্যালিড ও যেটা ওই ইনফরমেশনটা আপনাকে দিচ্ছি যে ওইটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা, শুধু ওয়ার্ক ভিসাতে কনভার্ট করা যাবে তাহলে? হ্যাঁ, ওয়ার্ক ভিসা। আর আপনি ওয়ার্কের পাশাপাশি যদি আপনি মাস্টার্স করতে চান, ব্যাচেলর করতে চান, করতে পারবেন, এটা আপনার পার্সোনাল ডিসিশন, কারণ ওয়ার্ক ভিসা হচ্ছে আচ্ছা, আনলিমিটেড। তাহলে জি, জি, হাউস বিল্ডিং থেকে তাহলে স্টুডেন্ট ভিসা দিতে পারবো তাহলে নাকি? হাউস বিল্ডিং বিষয়ই তো স্টুডেন্ট ভিসা, আপনি ওইটা করে ব্যাচেলর করতে চাইলে ওইটাও করতে পারবেন, ওয়ার্ক ভিসা যেতে হলে। তবে ব্যাচেলর হাউস বিল্ডিং করেই ডিরেক্ট মানুষ জবে চলে যায়, ওইটা আর কারণ আপনি যদি জবে ঢুকতে পারেন তাহলে আপনার পড়াশোনার দরকার কি, ব্যাচেলর দরকার কি, সময় দরকার আছে? অনেকে জার্মানিতে আসেন পড়াশোনা করে, চাকরি করে সেটেল হওয়ার জন্য, তো পড়াশোনা করে আবার জবের অপশন থাকতে আমি আবার কেন ব্যাচেলর করব, অনেকেই করে না। তো আবার অনেকে ব্যাচেলরে করতে এসে হাউস বিল্ডিং এ যায় তারপর ক্যারিয়ারটা তাড়াতাড়ি অ্যাচিভ করার জন্য। সো এটা ডিপেন্ড করে আপনার ডিসিশনের উপর। আরেক ভাই, ওনার নাম নাই, অনেক বড় একটা স্ট্রিং আছে ক্যারেক্টারের, ভাই হাত তুলে রাখছেন, আপনি প্রশ্ন করেন। তো আরেকটা লাস্ট কোশ্চেন নিব, দেন ক্লাসটা শেষ করব। আর আপনাদের প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ভর্তি প্রসেস জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। ভাই আমার আর কি দুটো প্রশ্ন ছিল। জি, তো একটা হচ্ছে আপনার এখানে যে কোর্স আছে A1 আর A2 B1, এখন তিনটা আর কি কোর্স শেষ করে এটা একেবারে পরীক্ষা দেওয়া হবে নাকি হ্যাঁ, আলাদা আলাদা আপনি? সেটা বললাম একটু আগেও, আপনি যেটা ইচ্ছা সেটারই পরীক্ষা দিতে পারবেন। আপনি ডিরেক্ট B1 এর পরীক্ষা দিতে পারবেন, ডিরেক্ট আপনি A2 চাইলে A2 দিতে পারবেন, আপনি A1 চাইলে A1 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যেটারই রিসিট পান, রেজিস্ট্রেশন করতে পারেন, ওইটারই পরীক্ষা দিবেন। ঠিক আছে। আকাশ দেব না অনেকক্ষণ ধরে হাত জি তুলে ভাই, আছে। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে আপনি তো আমাদের গ্রামার সম্পর্কে আর কি ক্লাস করাবেন, তো আমাদের স্পিকিংটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জার্মানিতে সার্ভাইভ করতে গেলে। তো এই স্পিকিং আপনার ইমপ্রুভ করার জন্য আপনি আসলে ক্লাস তো আপনার 1.5 মাসের শুধু, তো এইটার জন্য আপনি কি করবেন আসলে আমাদের নিয়ে প্ল্যানিংটা কি আপনি জানতে পারবেন? 13টা মডিউলেই আপনার সমপরিমাণ সময় দেওয়া হবে। স্পিকিংটা যে স্পিকিং পার্টগুলো আছে ওই পার্টগুলোতে আমরা একসাথে স্পিকিং করার চেষ্টা করব, আমরা বলবো, কথা বলবো, স্পিকিং করবো, আপনাদের থেকে স্পিকিং নিব। আর তার পাশাপাশি আমাদের স্টুডেন্ট গ্রুপ থেকে গ্রুপ করে দিব, স্পিকিং পার্টনার সিলেক্ট করে দিব। আর আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, তো আপনারা আপনাদের সাথেই নিজেদের বাসায়ও পার্সোনালি প্র্যাকটিস করতে পারবেন। আর কন্টেন্ট গুলো তো সব দেওয়াই থাকবে, তো এই আর কি। স্পিকিং এক্সামে যে স্পিকিং টপিক গুলো আসবে ওই টপিক গুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করব, আর বাকি এক্সারসাইজ আপনারা নিজেরা পার্সোনালি করবেন আপনাদের পার্টনারের সাথে। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাদেরকে। এটুক ছিল আমাদের আজকে ক্লাস। আমরা আরেকটু কয়েকটা কথা বলে শেষ করে দিই। আপনাদের যদি ভর্তি সম্পর্কিত কোনো তথ্য লাগে বা অন্য কোনো তথ্য লাগে আমাদেরকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, আমাদেরকে কলও দিতে পারেন, আমাকে সরাসরি ইমেলও করতে পারেন, যদিও ইমেল করে না, বাংলাদেশে এমনিতে ইমেল প্রসেস এটা চলে না। তো আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, 20 তারিখের আগ পর্যন্ত ভর্তি চলবে, আর সিট খালি থাকা পর্যন্ত। আমাদের সিট থাকবে সর্বোচ্চ 20টা। তো ওই 20টা সিটের মধ্যে যদি আগে ফিল আপ হয়ে যায় তাহলে ভর্তি আগে অফ করে দেওয়া হবে। আর আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট ক্লাসে ক্লাস কয় তারিখ থেকে হবে? ক্লাস 20 তারিখ থেকে শুরু হয়। আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা ওয়ান ব্যাচ গত ব্যাচে যারা, তারা প্রায়োরিটি পাবে ভর্তির ক্ষেত্রে। তো এরপর বাকি যতটা সিট থাকবে ততটা থেকে আপনাদের এক্সটার্নাল স্টুডেন্টদেরকে ভর্তি নেওয়া হবে আর কি। তো আপনার যদি আমাদের ক্লাস ভালো লাগে বা আমাদের পড়ানোর স্টাইল ভালো লাগে, আমাদেরকে ভালো লাগে, তাহলে আশা করি যোগাযোগ করবেন, ভর্তি হবেন ইনশাল্লাহ। আর এই ভিডিওটা আমি আপলোড করে দিব, অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, তো আমাদের ফেসবুক পেজে আজকের ক্লাসটাও আপলোড হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ কথা হবে। যারা আসবেন তাদের সাথে ডিটেলসে কথা হবে ক্লাসে, আর সব প্রসেসিং ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। আপনাদের পড়ার বাদেও এক্সট্রা কোনো কোশ্চেন থাকলে ক্যারিয়ার রিলেটেড আমি ইনশাল্লাহ দেখাই দিব সব। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।